আমি বর্ষা। আমাদের একটা ফেসবুক পেজ আছে মিঠুন স্টোরি নামে, যেখানে নিয়মিত গল্প আপলোড করা হয়। আমাদের ফেসবুক পেজটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সেই পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবেন। লাইক অথবা ফলো করে আমাদের সাথেই থাকুন। প্রতিশোধের নেশা মানুষকে হিংস্র হায়না করে তোলে, যা রক্তের নেশায় মানুষ খুন করতেও পিছু পা হয় না। তাদের মধ্যে আমি একজন। রক্ত আমার নেশা, খুন করা আমার পেশা। রক্ত নিয়ে খেলতেই আমার ভালো লাগে। আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি আতঙ্ক, আমি হিংস্র। আমার নেই কোনো দয়া, নেই কোনো মায়া। খুন করাই হলো আমার পেশা। আমি এক অদৃশ্য মানুষ, যাকে কেউ দেখলে হয় পরপারে আর না হলে হাসপাতালে। হা 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 হা। সময়টা খুব বেশি না, ঠিক মাঝামাঝি সময় দুপুর 12টা বাজে। পরিবেশটা আতঙ্কে ছেয়ে গেছে। ইট পাটকেল আর ধুলোবালিতে মিশ্রিত এই বায়ু দূষিত পরিবেশটা যেন এক আতঙ্কে ছেয়ে গেছে। পরিবেশটা যেন অদ্ভুত এক ভয়ঙ্কর পরিবেশে রূপান্তর হয়েছে। সময়ের সাথে সাথে ব্যস্ত শহরের মানুষগুলো যানজটে আটকে পড়েছে। সবাই চক্ষু দৃষ্টি করে এক নজরে তাকিয়ে আছে সামনের দিকে, ভয়াবহ সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশে এখনও বজ্রপাত, বিকট আওয়াজে আকাশটা বুক চিরে বুক ফাটিয়ে চিৎকার করে বারংবার হুঙ্কার ছেড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এইরকম আকাশের ভয়াবহ ফোটনে সবাই থরথর করে কেঁপে ওঠে। সকলের চোখের সামনে জলজান্ত মানুষগুলোকে কুপিয়ে হত্যা করতে থাকে একজন হিংস্র হয় না। কয়েকটা লাশের টুকরো পিচ ঢালা রাস্তার উপরে পানির স্রোতে ভেসে আছে। শরীরের টুকরোগুলো খণ্ড খণ্ড ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঝুমঝুম ঝুমঝুম শব্দে চারিদিকটা থই থই করে পানির শব্দে মুখরিত হয়ে উঠেছে। মানুষগুলো না সামনে না পেছনে কোনো দিকে যেতে পারে না, আটকা পড়ে আছে এই বৃষ্টির মাঝে। ভয়ে কেউ কথা বলতে পারে না। ভয়ঙ্করভাবে মারপিট শুরু হয়েছে এই রাস্তার মধ্যে। এই গোল চত্বরের মধ্যে এই প্রথম এইরকম ভয়াবহ একটা দৃশ্য ঘটছে, যা এর আগে কোনোদিন দেখা যায়নি। রক্তের স্রোতে যেন পানির সমুদ্র বয়ে যেতে শুরু করেছে। চতুর্পাশে পানি লাল রক্তে রঙিন হয়ে উঠেছে। মানুষের চিৎকার আর আর্তনাদে আকাশের বজ্রপাতকে যেন হার মানাবে। বেধড়কভাবে সেখানে রক্তপাত আর খুনাখুনিতে পরিবেশটা মেতে ওঠে। ভয়ে কেউ সামনে এগিয়ে যেতে পারে না। সবাই গাছের আড়ালে কিংবা দূর দূরান্তে দাঁড়িয়ে থাকে, ভিডিও করে চলেছে। কেউ সামনে এগিয়ে এসে এ দৃশ্য দেখার সাহস পায় না, কেননা সে ভয়ঙ্কর মানুষটা অস্ত্র হাতে নিয়ে যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবে ক্ষত বিক্ষত করে প্রকাশ্য হত্যা করছে। মানুষটা ভীষণ রেগে গেছে। চোখগুলো থেকে লাল রক্তবর্ণ আকৃতি ধারণ করেছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শরীরে তেমন কিছুই নাই, একটা জিন্সের প্যান্ট এবং একটা সেন্ডু গেঞ্জি। মানুষটাকে এই মুহূর্তে যেন একজন ক্ষুধার্ত সিংহের মতো লাগছে। সামনে যাকে পাচ্ছে তাকেই বেধড়কভাবে হত্যা করছে, যা 2021 সাল থেকে শুরু করে এই 25 সালের মধ্যে কেউ করতে পারেনি। এই প্রথম এরকম দৃশ্য মানুষের চোখের সামনে ভেসে ওঠে। পাশে পড়ে আছে কয়েকশো নির্থর দেহ, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষত বিক্ষত হয়ে রাস্তার মাঝে পানিতে ভেসে আছে। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আগন্তুকটার বুক বরাবর গুলি করে। গুলি খাওয়ার সাথে সাথে কিছুটা পিছিয়ে যায় আগন্তুকটা। আগন্তুকটা নিজের বুকের দিকে তাকিয়ে দেখতে পায় রক্ত পড়ছে। এটা দেখে হেসে ওঠে আর বলে ওঠে, রক্ত এত আমার সুগন্ধের মধ্যে একটি সমাহার কোনো জিনিস। তোরা রক্ত আমার শরীর থেকে ঝরিয়ে রক্তের নেশা বাড়িয়ে দিলি, হা হা। কথাটা বলে পাগলের মতো যেন পড়ে থাকা একটা রামদা হাতে নিয়ে কলা গাছের মতো কচুকাটা করতে থাকে। কেউ সামনে এগিয়ে আসার আর সাহস পায় না। সবাই পিছিয়ে যেতে থাকে। সবাইকে মেরে ফেলেছে, মাত্র কয়েকজন বেঁচে আছে। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, দেখ আরিয়ান, যা হওয়ার হয়ে গেছে। আমি হার স্বীকার করছি, আমাকে এখান থেকে যেতে দে। তুই জানিস না আমার বাবা এই দেশের কোটিপতি বিজনেসম্যান। আমাকে মেরে তুই কোনোদিন এই দেশে বেঁচে থাকতে পারবি না। আগন্তুকটা একথা শুনে পাগলের মতো হাসতে থাকে।
তার হাসিতে যেন আকাশটা আরও গর্জন করতে থাকে, ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে চারদিকটা, যেন অন্ধকার হয়ে যেতে শুরু করে। আগন্তুকটা হেসে বলে ওঠে, তুই কি ভেবেছিস তোকে আমি বাঁচিয়ে রাখবো? তোকে মারার পর তোর সাথে তোর বাবাকেও তোর পাশে দাফন করব। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায় আরিয়ান নামের ছেলেটা। আরিয়ান হচ্ছে এই শহরের কোটিপতি বিজনেসম্যান গোলাম মোস্তফার ছেলে, যাদের টাকার পাওয়ার অনেক বেশি। এক জায়গা থেকে কল করে অন্য জায়গার গতিবিধি মুহূর্তের মধ্যে তারা চেঞ্জ করে দিতে পারে। টাকা থাকলে এই পৃথিবীতে সবই করা যায়, কারণ এটা আমরা সকলে জানি। আগন্তুকটা এগিয়ে আসতে থাকে রক্তমাখা শরীর নিয়ে, চোখে যেন এখনো প্রতিশোধের নেশা দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে। বারবার চোখের সামনে সেই পুরনো দিনের কথাগুলো যেন ভেসে ওঠে, যখন তার চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছিল তার ভালোবাসার মানুষটাকে। এই আগন্তুকটা শুধু আগন্তুক নয়, একটা ভয়াবহ আতঙ্ক বলতে পারেন। যখন সে যেটা করতে চায় তখন সে সেটা করে ছাড়ে, আর তার কাছে আইন সরকার বলতে কিছুই নেই। সে নিজের আদালতে নিজের জজ, নিজেই আসামি, নিজের আদালতে নিজেই রায় ঘোষণা করে, এবং যেটা ঘোষণা করে সেটা সে বাস্তব রূপ দেখা দেয়। আরিয়ান নামের ভিপি ছেলেটা ভয়ে পিছিয়ে যেতে থাকে আর মৃদু কণ্ঠে বলে ওঠে, তুই কি ভেবেছিস তুই আমাকে মেরে বেঁচে যাবি? কোনোদিন না। তোর ভালোবাসাকে আমি মেরে ফেলেছি, কিন্তু তুই কিছুই করতে পারিসনি। অসত তোকে জেলে আটকে রাখা হয়েছিল। কথাটা বলে ভিপি নামের ছেলেটা ভয় পেয়ে পেছাতে থাকে, কেননা সামনের অস্ত্র হাতে এগিয়ে আসতে থাকে সেই ভয়ঙ্কর শ্রাবণ নামের আগন্তুকটা। আষাঢ় শ্রাবণে যার নাম জুড়ে আছে সেই শ্রাবণ। শ্রাবণ মাসে এমনিতেই বৃষ্টির সংখ্যা বেশি, শ্রাবণের সাথে যেন বৃষ্টিও এক প্রতিশোধ নিচ্ছে ভয়ঙ্কর সেই ভয়াবহ অন্ধকার রূপ নিয়ে। আগন্তুকটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ছুরি মারে। আগন্তুকটার পেট ভেদ করে বাইরে বের হয়ে আসে সেই ছুরিটা। আগন্তুকটা ব্যথায় কুঁকড়ে উঠে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় আরিয়ানের বাবা কোটিপতি বিজনেসম্যান মোস্তফা গোলাম। মোস্তফা গোলাম কোনো কিছু বলে ওঠার আগেই আগন্তুকটা মুচকি একটা হাসি দিয়ে গলার মধ্যে কিছু একটা চালিয়ে দেওয়ার সাথে সাথে মাথাটা আলাদা হয়ে গিয়ে মাথাটা ছিটকে পড়ে আরিয়ানের পায়ের সামনে। এটা দেখে আরিয়ান সেখানেই ভেঙে পড়ে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিনচিন ব্যথা অনুভব করে বুকের ভেতর আরিয়ান, কারণ সে এখন বুঝতে পারছে আপনজন হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা কষ্টকর। যখন নিজের চোখের সামনে কারো প্রিয়জনকে হত্যা করা হবে তখন কি পরিমাণ কষ্ট হয় সেটা এখন অনুভব করতে পারছে আরিয়ান নামের সেই জানোয়ারটা। আগন্তুকটা নিজের পেটের ভেতর থেকে ছুরিটা বের করে রক্তমাখা শরীর নিয়ে হেলতে দুলতে সামনে এগিয়ে যেতে থাকে। এখনও শরীর থেকে রক্ত পড়ছে গড় গড় করে। রাস্তার উপর প্যারালাইজ হয়ে পড়ে আছে আরিয়ান নামের ছেলেটা। তার দলের কেউ বেঁচে নেই, সবাইকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখেছে এই সেই ভয়ঙ্কর শ্রাবণ নামের আতঙ্ক, এক হিংস্র মানুষ যার চোখে নেই কোনো ভয়, নেই কোনো আতঙ্ক। তাকে দেখলে মানুষের আতঙ্ক শুরু হয়, মানুষের চোখে ভয়ের এক প্রতিচ্ছবি ভেসে ওঠে, যার নামে লেগে আছে ভয়ের ও আতঙ্কের এক ভয়াবহ সেই নামটা হলো শ্রাবণ। শ্রাবণ হাজারো ব্যথা, যন্ত্রণা, কষ্ট বুকে নিয়ে ধারালো একটা ছুরি আরিয়ান নামের ছেলেটার গলায় ধরে যখনই টান দিতে যাবে তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, মিস্টার শ্রাবণ, প্লিজ আপনি ওনাকে ছেড়ে দিন। আপনার সাথে যা অন্যায় হয়েছে তা আদালতে দেখে নেবে। আমি আদালত থেকে আপনার জন্য বেকসুর খালাসের জামিননামা নিয়ে এসেছি। আপনি নির্দোষ, ওনাকে ছেড়ে দেন, আইন ওনার শাস্তি দেবে। কথা শুনে হেসে ওঠে আগন্তুক শ্রাবণ, উচ্চ স্বরে হেসে ওঠে। হাসতে হাসতে কান্না জড়িত কণ্ঠে যেন পরিবেশটা থমথমে নিস্তব্ধতায় ছেয়ে যায়। হাজারো মানুষ আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে তার জীবন কাহিনী শোনার জন্য। শ্রাবণের চোখে এর আগে কোনোদিন চোখের পানি আসেনি, কিন্তু তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার পর থেকে তার জীবনের চোখের পানি ফেলতে ফেলতে চোখের পাতাগুলো শুকিয়ে গেছে। শ্রাবণ নামের আগন্তুকটা কান্না মাখা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দিব, তবে সত্য একটাই, আমার হারিয়ে যাওয়া, আমার কাছ থেকে কেড়ে নেওয়া আমার ভালোবাসা শ্রাবন্তীকে আমার সামনে ফিরিয়ে দিতে পারবি? ফিরিয়ে দিতে পারবি? তার হাসি খুশি সেই মুখটা ফিরিয়ে দিতে পারবি? আমাদের সেই মুখের ফিরিয়ে দিতে পারবি? আমাদের সেই সুখের দিনগুলো? তাকে আমি হারিয়ে ফেলেছি, আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছে
এই কুত্তার বাচ্চাগুলো। আর একে আমি ছেড়ে দিব? কোনো দিন না। কথাটা শেষ করে যখনই ভয়ঙ্কর শ্রাবণ নামের আগন্তুকটা খুলনা বিভাগের বিশ্ববিদ্যালয়ের ভিপি আরিয়ান চৌধুরীর গলায় ছুরিটা চালাতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে শ্রাবণের কানে। খুব পরিচিত ও মধুর সুরের কণ্ঠ, যা সে অনেকদিন পর শুনতে পেল। ছুরিটা চালাতে গিয়েও থেমে যায় বুকের মধ্যে এক চিনচিন ব্যথা অনুভব করে। কেমন যেন মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কাঁপা কাঁপা শরীর নিয়ে পেছনে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে যেন কল্পনার এক জগতে ভেসে আছে। নিজের চোখের সামনে প্রিয় ভালোবাসার মানুষটাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে শ্রাবণ নামের সেই ছেলেটি। এক মুহূর্তের জন্য প্রতিশোধের নেশা ভুলে গিয়ে পাগলের মতো ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা নিয়ে দৌড়াতে থাকে শ্রাবণী নামের মেয়েটার দিকে। সবাই তাকিয়ে আছে, কেউ বুঝতে পারে না এখানে কি হচ্ছে। সবার হাতে একটা স্মার্টফোনে ভিডিও হচ্ছে, কেউ লাইভ করে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। চতুর্পাশেই ঘিরে আছে হাজারো সৈনিক সদস্য। ছেলেটা যেন এক জীবন মরণ প্রেমের কাহিনী ইতিহাস গড়ে তুলেছে এই খুলনা বিভাগে। ছেলেটার চোখ থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। অপর পাশে থাকা ব্যক্তিটাও কেঁদে ওঠে। দুজন দুজনকে জড়িয়ে ধরে হাজারো মানুষের মধ্যখানে। পাগলের মতো শ্রাবণ নামের ছেলেটা চুমু খেতে থাকে শ্রাবণী নামের মেয়েটার ঠোঁটে, মুখে, চোখে, কপালে। আর বলতে থাকে শ্রাবণ নামের ছেলেটা, শ্রাবন্তী, তুমি বেঁচে আছো? তাহলে এতদিন কোথায় ছিলে? ছেলেটার পাগলের মতন অবস্থা হয়ে গেছে। ঘাড় পর্যন্ত চুল দাড়িগুলো গলা পর্যন্ত নেমে এসেছে। সারা শরীর অদ্ভুত এক পাগলের বেশি নিজেকে গুছিয়ে ফেলেছে। মেয়েটা এবার কাঁদো কাঁদো গলায় মেয়েলি কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ শ্রাবণ, আমি বেঁচে আছি। আমি মরিনি। তোমার ভালোবাসা আমাকে মরতে দেয়নি। আমি তোমাকে খুব মিস করেছি শ্রাবণ। তোমাকে ছাড়া আমার প্রতিটা নিঃশ্বাস যেন বিষের থেকেও খুব যন্ত্রণাদায়ক হয়েছে। তোমার শরীরের এরকম অবস্থা কেন? নিজেকে অগোছালো করে ফেলেছ। তুমি তোমাকে কথা দিয়েছিলে, আমি যদি কোনোদিন হারিয়েও যাই তুমি তোমার যত্ন নেওয়া ভুলে যাবে না। তাহলে তোমার শরীরের এরকম অবস্থা কেন? দুজন দুজনের পাগলের মতো ভালোবাসা ও কথোপকথন শুনে আশেপাশের উপস্থিত দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে ঘৃণার বদলে আবেগে চোখের পানি চলে এসেছে। এ যেন ইতিহাস তৈরি করা এক প্রেমের কাহিনী। শ্রাবণ নামের ছেলেটা কথা বলতে পারে না। ভীষণ কষ্ট হচ্ছে তার, গলা চাপটে জড়িয়ে আসে শ্রাবণী নামের মেয়েটা। দুজন দুজনকে জড়িয়ে ধরে আগলে রেখেছে। এখনও রক্ত পড়ছে শ্রাবণের শরীর থেকে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার অনুভূতি আর আত্মবিশ্বাস তাকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছে। কিন্তু সময় তার খুব কম। শ্রাবণ কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ করে বুলেটের শব্দে আবারও আবেগময় মুহূর্তটাকে এক রণক্ষেত্রে পরিণত করে তোলে সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর প্রধানের বন্দুক থেকে গরম বুলেটের শব্দে জায়গাটা আবারও ভয়ানক রূপ ধারণ করে। সেনাবাহিনীর প্রধান গুলি করেছে আরিয়ান নামের ছেলেটার মাথা বরাবর। যখন শ্রাবণী আর শ্রাবণ দুজন দুজনকে জড়িয়ে ধরে এতদিনের দুঃখ, কষ্ট, আবেগ প্রকাশ করছিল, ঠিক তখনই পেছন থেকে সে ধারালো ছুরিটা নিয়ে আঘাত করতে আসছিল আরিয়ান নামের ছেলেটা। এটা দেখে গুলি করে সেখানে ক্রস ফায়ার করে মেরে ফেলে সেনাবাহিনীর প্রধান। গুলির শব্দে শ্রাবণ পেছনে তাকায়। পেছনে তাকিয়ে সেখানেই পড়ে যায়, আর কথা বলতে পারেনি। আপনাদের নিশ্চয়ই খুব জানার ইচ্ছে করছে কে এই শ্রাবণ আর শ্রাবন্তী? কি এমন প্রেমের কাহিনী যে পুরো বিশ্ববাসীর কাছে ইতিহাস হয়ে থাকলো তাদের প্রেমের কাহিনী। গল্পটা এখনও হিট মোমেন্টে যায়নি, তাই আশা করব গল্পটা এখনই ছেড়ে কেউ যাবেন না। আমার লেখা গল্প ইনশাল্লাহ হিট হবেই হবে। প্রত্যেক গল্পে হাসি, দুঃখ, কষ্ট মিলেই একটা গল্প হয়। কিছুটা বাস্তব জীবন আর কিছুটা কাল্পনিক জীবন থেকে নেয়া আমাদের দৈনন্দিন জীবনের গল্পগুলো। চলুন দেরি না করে শ্রাবণ আর শ্রাবন্তীর অতীত জীবনের কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরি, যা পৃথিবীর বুকে এক ইতিহাস হয়ে থাকবে 2025 সালের মধ্যে। খুলনার খুলনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী আর স্মার্ট এবং মেধাবী ছাত্রী হচ্ছে শ্রাবন্তী। সে যেমন গুণে গুণবতী, রূপে রূপবতী, দুধে আলতা গায়ের রং, উজ্জ্বল ফর্সা, ধবধবে সাদা। তার গুণের আর রূপের বর্ণনা দিতে গেলে গল্প শেষ করা যাবে না। একটা ছেলের একটা মেয়ে যেমন প্রয়োজন, তার থেকেও রূপকথা গল্পের মতো এ যেন এক পরী। শ্রাবন্তীকে দেখলেই বৃদ্ধ থেকে শুরু করে 1 বছরের শিশু পর্যন্ত তার প্রেমে পড়তে বাধ্য থাকবে।
যার রূপ বলতে শুধু রূপ নয়, এ যেন এক রূপের মায়াবতী। সে যখন কথা বলে তখন তার ধবধবে সাদা দাঁতগুলো বেরিয়ে আসে, তার মিষ্টি হাসিতে যে কারো অসুখ সেরে যাবে। সে যখন তার গোলাপি ঠোঁট নাচে মিষ্টি হাসি দেয় তখন সবার মন কেড়ে নেয়। সবাই চাতক পাখির মতো তার মিষ্টি হাসির দিকে তাকিয়ে থাকে। তার হাসিতে যেন এক রূপ লুকিয়ে আছে মায়াবী। ভাই, আমি তার গুণের কথা বলতে গিয়ে যেন আমি নিজেই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি। চুলগুলো কোমর পর্যন্ত দোলানো, মিডিয়াম সাইজের ফিগারওয়ালা মেয়ে, চোখগুলো টানা টানা, ঠোঁটটা পাতলা, হালকা পাকা টমেটোর মতো থমথমে উজ্জ্বল ফর্সা চোখে মায়াবী চাহনি, চুলগুলো ভীষণ সিল্কি। হালকা বাতাসে যেন সহজেই দোল খায় তার চুলগুলো। প্রতিদিনের মতো সে তার বান্ধবীদের সাথে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটির গেটের সামনে আসতেই তার চোখ যায় ভার্সিটির গেটের সামনে, কেননা সেখানে বেশ লোকজন জড়ো হয়েছে। নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে মারপিট করছে। তাদের মধ্যে একজন পায়ে পা রেখে বাইকের ওপর বসে সিগারেটের বিষাক্ত ধোঁয়া এই মৃদু বাতাসে ছেড়ে দিচ্ছে। সবাই এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পায় না। এমন সময় সে অজানা ছেলেটা বলে ওঠে, ওর হাত ভেঙে ছেড়ে দে। দ্বিতীয়বার যেন এই শ্রাবণের কথার অবাধ্য না হয়, সেটা ওর মাথায় ঢুকিয়ে দে। ধীরে ধীরে সেখানে ভিড় কমতে শুরু করে। যে যার মতো ভার্সিটির ভেতরে প্রবেশ করতে থাকে। ছেলেটাকে এত মার মেরেছে যে ছেলেটা উঠে দাঁড়াতে পারে না, কেননা ছেলেটা ভার্সিটির একটা মেয়েকে প্রতিদিন বিরক্ত করত। মেয়েটা শ্রাবণের কাছে অভিযোগ করেছিল। শ্রাবণ সাথে সাথে ছেলেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। শ্রাবণের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না, কারণ শ্রাবণের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সে রাতারাতি নিখোঁজ হয়ে যায়, পাওয়া যায় না, তার কথাও কেউ বলতে পারে না। শ্রাবণ ঠান্ডা মেজাজের একটি ছেলে, সে কথার চেয়ে কাজে বেশি করে দেখায়। শ্রাবণ নামের ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর, রূপকথা গল্পের কোনো এক রাজ্যের রাজা। মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, মুখটা বিদেশিদের মতো উজ্জ্বল ফর্সা, সিক্স প্যাক বডি, বেশ স্বাস্থ্যবান, উচ্চতায় প্রায় 6 ফুট 7 ইঞ্চি। সে মাস্তান হলেও যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে পাগল। এখন পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে তা বলার বাইরে, কিন্তু সে কোনো মেয়েকেই তার মনে জায়গা দিতে পারেনি, কারণ সে মনে করে এটা কেউ তার জন্য পারফেক্ট না। ছেলেটা বাইকের ওপরে বসে আছে, ডান হাতে সিগারেট, বাম হাতে বন্দুক, চোখে মোটা ফ্রেমের রঙিন কালো চশমা, চুলগুলো উল্টো করে রুমাল বাঁধা, পায়ে বেশ দামি জুতো, পরনে দামি শার্ট এবং প্যান্ট। পুরো হিরোদের স্টাইলে কলেজের গেটের সামনে বসে আড্ডা দিচ্ছে। যে যার মতো ভার্সিটির ভেতর প্রবেশ করছে। শ্রাবন্তী ও তার বান্ধবীরা ভার্সিটির ভেতরে প্রবেশ করছে। শ্রাবণ নামের ছেলেটা তার নিকোটিনের ধোঁয়াগুলো সুন্দর এই মৃদু বাতাসে প্রবাহিত করে দেয়। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় কেসে ওঠে ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে শ্রাবন্তী। শ্রাবন্তী নামের মেয়েটা নিজের কাশি থামিয়ে নিজের অজান্তেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে শ্রাবণ নামের ছেলেটার গালে। সামনে তাকাতেই ফিদা হয়ে যায়। এক পলক নয়ন ভরা মায়ায় তাকিয়ে আছে শ্রাবন্তী নামের মেয়েটির দিকে। গোলাপি রঙের ঠোঁট, চুলগুলো হালকা বাতাসে ওড়াচ্ছে। পরনে বেশ সুন্দর গোলাপি রঙের একটি শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি, মুখে মিষ্টি হাসি। কোমরের এক সাইড দেখা যাচ্ছে সাদা ধবধবে, সেটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবন্তী তাকে এতগুলো কথা বলছে, এত ঝাড়ি দিচ্ছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। সে নিজের মতো করে তাকিয়ে আছে সেদিকে। নিজের অজান্তেই নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় এতগুলো ছাত্রছাত্রীর সামনেই শ্রাবন্তীর ঠোঁটে। হঠাৎ করে এমন দৃশ্য ঘটে যাওয়াতে সবাই টাসকে খেয়ে যায়। শ্রাবন্তী শ্রাবণ নামের ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের শব্দে পুরো জায়গাটা থরথর করে কেঁপে ওঠে। শ্রাবন্তী নামের মেয়েটা হুঙ্কার ছেড়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাকে এই শ্রাবন্তীকে কিস করিস? তোর ঠোঁট দুটো আমি কেটে ফেলবো। তোর মতন মাস্তানগিরি আমি তোর পাছার ভেতর ঢুকিয়ে দিব। তুই জানিস আমি কি? আমি এই শহরে মঞ্জির মেয়ে, যার একটা ফোনই পুরো জিন্দেগি জেলখানার ভিতর কেটে যাবে তোর। ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ শুধু শুনে যাচ্ছে, যেন সে বলার কোনো ভাষা খুঁজে পায় না। মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দু ঠোঁট নাড়িয়ে মধুর কণ্ঠে কি যেন বলে যাচ্ছে। মাথার লাগা ঘোরে ছেলেটা তাকিয়ে আছে সেদিকে।
শ্রাবন্তী একের পর এক গালি দিতেই থাকে শ্রাবণ নামের ছেলেটাকে। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা হৃদয় আরও ছেলে পেলে এগুলো বলে ওঠে। হৃদয় নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে এবার শ্রাবন্তী আরও রেগে যায়। পেছন ঘুরে উল্টো ঘুরে আরও পরপর বেশ কয়েকটা থাপ্পড়ের শব্দে জায়গাটা বেশ মুখরিত হয়ে ওঠে। সবাই অবাক হয়ে টাসি খেয়ে দু চোখ ভরে তাকিয়ে আছে, এ যেন সিনেমার শুটিং চলছে সেই জায়গায়। শ্রাবন্তী এবার থাপ্পড় মেরে বলে ওঠে, আরে শালা, তুই নিজের চরকায় তেল দে, তো তোর বসের সাথে সাথে তুইও জেলে সারা জীবন পচে মরবি। একথা শুনে কিছু মুহূর্তের জন্য চুপসে যায় হৃদয়। সব বাকি ছেলেপেলেগুলো সিগারেটের বাকি অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিজের শার্টের কলার ঠিক করে আবার হঠাৎ করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় শ্রাবন্তী। কোমরে হাত রেখে পেটের মধ্যে স্লাইড করতে থাকে প্রকাশে। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে পেটের স্লাইড করতে থাকে আর দুই ঠোঁট ডুবিয়ে দিয়েছে শ্রাবন্তীর ঠোঁটের মাঝে, এ যেন মধু পান করছে। মনের সুখে দু ঠোঁটে কিস করতে থাকে শ্রাবন্তী নিজেকে ছাড়ানোর জন্য ভীষণভাবে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় দীর্ঘ 5 মিনিট পর শ্রাবন্তীকে ছেড়ে দেয় শ্রাবন্তী মন খুলে নিঃশ্বাস নেয়। শ্রাবন্তী হাঁপাতে থাকে, সবাই তাকিয়ে আছে। শ্রাবণ মিষ্টি হিসেবে গড়ে ওঠে, ওহে সুন্দরী নারী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। প্রথম দেখায় তোমার প্রেমে আমি মুগ্ধ হয়ে গেছি। জানি না তোমার ভেতরে কি আছে, তবে তোমাকে আমার ভালো লেগেছে। আমি শুধু তোমাকেই চাই। তোমাকে পেয়ে আমি সারা জীবন কাটাতে চাই। ওহে শখের নারী, তুমি হবে কি আমার পথ চলার সঙ্গী? দুজনে সারা বেলা গল্প করে পাঠিয়ে দিব যুগের পর যুগ। স্মৃতি করে রাখবো তোমার আমার ভালোবাসা। তোমার নাম জানি না, কিন্তু তোমার ভালোবাসায় আমি সত্যিই দেওয়ানা। শ্রাবণের এমন শায়রি ভরা কণ্ঠে ভার্সিটির গেটের সামনে মুহূর্তের মধ্যে হাততালিতে মেতে ওঠে। এটা দেখে শ্রাবন্তী বলে ওঠে, জনরের বাচ্চা, তুই আমাকে কিস করেছিস এই শ্রাবন্তীকে, এর জন্য তোকে মূল্য চুকাতেই হবে। তুই জানিস না তুই কার মেয়ের গায়ে হাত দিয়েছিস, এর পরিমাণ কতটা ভয়াবহ হবে তুই ভাবতেও পারছিস না। ওহে আমার শখের নারী, রাগ থাকা ভালো, কিন্তু অধিক রাগ ধ্বংসের মূল কারণ। তুমি আমার রাজ্যের রানী, তাই তোমার গেট আপ আর দেমাগ থাকা দরকার। দেখি তুমি কাকে নিয়ে আসতে চাও আমার মাঝে। তুই শুধু 2 মিনিট অপেক্ষা কর, তোকে যদি আমি জেলের বাসি ভাত না খাওয়াইছি, আমার নাম শ্রাবন্তী না। শ্রাবন্তী এই কথাটা শেষ করতে না করতেই আবারও তার দু গালে দুপাশে চুমু খেয়ে মুচকি হেসে বলে ওঠে শ্রাবন্তী, তোমার নামটা যেমন মধুর, তোমার কণ্ঠ তেমন সুমধুর। এই কথা বলে আবারও একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। এদিকে শ্রাবন্তী ব্যাগ থেকে ফোনটা বের করে কল করে তার বাবার কাছে। শ্রাবন্তীর বাবা একজন মন্ত্রী। কল করতেই ওপাশ থেকে মন্ত্রী সাহেব ফোনটা রিসিভ করে তার ফোনটা রিসিভ করতে শ্রাবন্তী বলে ওঠে, হ্যালো বাবা, ভার্সিটিতে এখনই পুলিশ পাঠাও। এখানে একটা বেয়াদব রাস্তার কুকুর তোমার মেয়েকে অপমান করেছে, তোমার মেয়েকে সবার সামনে কেস করেছে। নিজের মেয়ের মুখে একথা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হুঙ্কার ছেড়ে চিৎকার মেরে বলে ওঠে, কি বললি মা? কোন জানোয়ারের বাচ্চার এত বড় সাহস? আমি এই শহরের মন্ত্রী, আর আমার মেয়ের শরীরে হাত দিয়েছে। পুরো ভার্সিটি আমি কিয়ামত বানিয়ে দেব। তুই বলিসনি আমার কথা? হ্যাঁ বাবা, বলেছি তোমার কথা, কিন্তু তারপরেও জানোয়ারটা আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কেস করেছে। আচ্ছা মা, ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি সেখানে পুলিশ সহ একজনকে পাঠাচ্ছি। দেখবি ওই ছেলেটাকে দেখার সাথে সাথে তার প্যান্ট এমনিতেই নষ্ট হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। তুই ভার্সিটির ভিতরে যা। ওকে বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাবে, আজকে শেষ দেখে ছাড়বো আমি। কলটা কেটে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে শ্রাবণ নামের ছেলেটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মন্ত্রী নামে সেভ করা নামটা ভেসে উঠেছে। রিসিভ করতেই ওপার থেকে বলে ওঠে, হ্যালো বাবা শ্রাবণ, তুমি কোথায় আছো? আমার মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম গেছে। তার সাথে কোন রাস্কেল নাকি বেয়াদবি করেছে। তুমি একটু খোঁজখবর নাও তো। কথাটা শুনে টাসকে খেয়ে যায় উপস্থিত থাকা সকলে, কেননা শ্রাবণকে ফোন করেছে শ্রাবন্তীর বাবা মন্ত্রী সাহেব।
নিজের কানকে একথা বিশ্বাস করতে পারছে না শ্রাবন্তী। হঠাৎ করে সেখানে পরপর বেশ কয়েকটা পুলিশের গাড়ি এসে থামে। শ্রাবণ বলে ওঠে, ওকে মন্ত্রী সাহেব, ঠিক আছে, সমস্যা নেই, আমি সমাধান করে নিব। কথাটা বলে কলটা কেটে দেয়। পুলিশ সদস্যরা সেখানে এসে কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি শ্রাবণকে সালাম দেয় আর বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি এখানে উপস্থিত থাকতে মন্ত্রী সাহেব আমাদেরকে পাঠালো কি কারণে? পুলিশের মুখে এরকম কথা শুনে শ্রাবণ এবার মুচকি একটা হাসি দেয় আর পুলিশকে বলে, আপনারা যান, আমি বিষয়টা দেখে নিচ্ছি। আসলে মন্ত্রী সাহেবের মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আর মন্ত্রী সাহেবকে আমি শ্বশুর বানাবো, আর ওনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী বানাবো। ও আচ্ছা আচ্ছা, এত ভালো প্রস্তাব ভাই, আমাদেরকেও দাওয়াত দিন। শুধু আপনি না, মন্ত্রী সাহেবের মেয়ে রাজি থাকলে সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত খাওয়াবো। পুলিশ সদস্য সেখানে মুচকি হেসে চলে যায়। শ্রাবন্তীর দিকে তাকিয়ে চোখ মেরে দেয়। শ্রাবন্তী রেগে ফেটে যাচ্ছে। বান্ধবীদের সাথে ভার্সিটির ভিতর প্রবেশ করে যেতে যেতে শ্রাবন্তীর বান্ধবীর ফারিয়া বলে ওঠে, এই শ্রাবন্তী, তুই কি পাগল হয়েছিস? তুই শ্রাবণ ভাইয়ের সাথে ঝামেলা করতে গিয়েছিস? কে শ্রাবণ? ওর সাহস কি করে হয় সে আমাকে কিস করবে? আরে পাগল, ও হচ্ছে ভার্সিটির ক্রাশ। তোকে সে নিজের ইচ্ছায় কিস করেছে। আমি সহ কত মেয়ে তার একটা ছোট স্পর্শ পাওয়ার জন্য কত আশায় আছি, আর তুই কিনা তার ঠোঁটের ছোঁয়া পেয়েও তাকে গালিগালাজ করলি। আমি কোনো দোকানের সস্তা পণ্য নয় যে আমার ঠোঁট যাকে খুশি তাকে বিলিয়ে দিব। তুই যাই বল, তুই আর শ্রাবণ ভাইয়ের হাত থেকে বাঁচতে পারবি না। সে যখন তোকে একবার বলেছে সে তার রাজ্যের রানী বানাবে, মানে তোকেই সে রাজ্যের রানী বানাবে। কথা বলতে বলতেই নিজেদের ক্লাসরুমে প্রবেশ করে। চলুন কে এই শ্রাবণ শুনে আসে। শ্রাবণ হচ্ছে একজন ভয়ঙ্কর মানুষ। দিন দুপুরে প্রকাশ্যে মানুষ হত্যা থেকে শুরু করে লুটপাট সব করতে পারে। সে হচ্ছে খারাপের খারাপ, ভালোর ভালো। এ শহর হাজারো গরিব দুঃখী মানুষ তার জন্য দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। যারা গরিবের রক্ত চুষে বড় হয় তাদেরকে নির্মূলভাবে উপড়ে ফেলে শহরের বুক থেকে। শ্রাবণ হচ্ছে গরিবের বন্ধু। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে সে জড়িয়ে আছে। ছোট থেকে রাস্তায় বড় হয়েছে। খুন খারাপি আর রক্ত নেই তার জীবন তৈরি। যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। রাস্তার পথশিশুরা তাকে দেখলে রাস্তা আটকে দাঁড়ায়। তার সাথে হাসি ঠাট্টা ও রং তামাশায় মেতে ওঠে পুরো পাড়া মহল্লা। সে যখন ভার্সিটির আশেপাশে থাকে তখন কোনো ছেলে কোনো মেয়েকে ইফটিজিং করার সাহস পায় না। ভার্সিটির ভালো মন্দ মিলেই শ্রাবণের পাওয়ার অনেক বেশি। দেশ ও দেশের বাইরে থেকে শ্রাবণকে পাওয়ার দেয় অনেক বিদেশি মাফিয়া। শ্রাবণের উপরে কোনো আইন কথা বলতে পারে না। সে নিজের আদালতে নিজেই জজ, নিজেই আসামি। তার উপরে কথা বলার সাহস কারো থাকে না। যদিও কেউ তার উপরে কথা বলে তার বিরুদ্ধে যায়, রাতারাতি সে নিরুদ্দেশ হয়ে যায়। শ্রাবণ নামেই আতঙ্ক, শ্রাবণ নামেই ভয়ঙ্কর ভয়াবহ। ভার্সিটিটা থমকে আছে। শ্রাবণ তার দলবল চলে যায় মন্ত্রী সাহেবের বাড়িতে। সেখানে গিয়ে মন্ত্রী সাহেবের সামনে বসে পড়ে। মন্ত্রী সাহেব এটা দেখে বলে ওঠে, কি ব্যাপার শ্রাবণ, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম কাজটা হয়েছে? শ্রাবণ মুচকি হেসে বলে ওঠে, আমি আপনার মেয়েকে কিস করেছিলাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শ্রাবণের মুখে হঠাৎ করে এইরকম কথা শুনে বেশ খানিকটা বিভ্রান্তে পড়ে যায় মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব তারপরও শ্রাবণীর মুখে এরকম কথা শুনে খুশি হয়ে যায়। শ্রাবণ একজন খুনি জানা সত্ত্বেও মন্ত্রী সাহেব তাকে জামাই বানাতে একসাথে রাজি হয়ে যায়। মন্ত্রী সাহেব বলে ওঠে, দেখো বাবা, আমি তোমার সম্বন্ধে সব কিছু জানি। তোমার মতো ছেলে এই শহরে থাকা খুব দরকার। আমি জানি তুমি একজন গুন্ডা, একজন মাস্তান, কিন্তু তুমি শুধু কালোবাজারের ব্যবসায়ীদের জন্য মাস্তান। গরিবদের জন্য তুমি তাদের অভিভাবক। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছি, তাকে আমি হারাতে পারবো না। কথাটা বলে শ্রাবণ চলে যায়। শ্রাবণ হচ্ছে কোটিপতি বিজনেসম্যান, পাশাপাশি মাফিয়া কিং। তার আপনজন বলতে কেউ নেই। রাস্তার পথশিশু আর গরিব দুঃখীদের নিয়েই তার পরিবার। মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিকেলবেলা রাস্তার পথশিশুদের খাবার বিতরণ ও পোশাক বিতরণ করছেন শ্রাবণ। এটা এক পলকে দেখে তাকিয়ে আছে শ্রাবন্তী।
পথশিশুরা সবাই শ্রাবণকে চারিদিকে ঘিরে ধরেছে। সবাই শ্রাবণকে জড়িয়ে ধরে ভালোবাসা দিতে থাকে। এই দৃশ্য দেখে শ্রাবণীর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এটা দেখে ফারিয়া বলে ওঠে, তুই এটুকু দেখলি, তাতেই তোর এই অবস্থা? শ্রাবণ ভাইয়ের সম্বন্ধে তুই জানিস না সে কতটা মহান। সে শুধু মাস্তান না, বরং গডফাদার। এ বাংলাদেশের মাটিতে তার উপর কেউ কথা বলার সাহস পায় না। তার পাওয়ার সম্বন্ধে তোর কোনো ধারণা নেই? ও তো একটা মস্তান, মানুষকে মারপিট করে। ও মাস্তান, তবে সবার জন্য না। কিছু খারাপ মানুষকে শায়েস্তা করার জন্য তাদের কাছে মাস্তান। শ্রাবণ নিজের মনের মতো করে খাবার বিতরণ করছে। হঠাৎ করে তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? আজকে রাতের বেলা মাল পাচার হবে, অস্ত্রগুলো আমাদের দেশে ঢুকবে। সাথে কিছু ট্রাক খবর পেয়েছি মেয়র এসব করছে। কথাটা শুনে এক মুহূর্তের জন্য নিজের হাসি থেমে যায়। শ্রাবণ নামের ছেলেটা শ্রাবণ বলে ওঠে, ঠিক আছে, তোরা খবর নে যত তাড়াতাড়ি সম্ভব হয়। কোন জায়গা দিয়ে মালগুলো পাচার হবে সেটা আমাকে জানা। ওকে ভাই, কাজ হয়ে যাবে। কলটা কেটে দিয়ে আবারও নিজের কাজে মন দেয়। পথের শিশুদের খাবার বিতরণ থেকে তাদের পোশাক আশাক বিতরণ করতে থাকে শ্রাবণ। হঠাৎ করে শ্রাবণের চোখ যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রাবন্তী সহ তার বান্ধবীদের দিকে। শ্রাবণের চোখ যেতেই মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। দুজনের চোখে চোখ পড়ার সাথে সাথে শ্রাবন্তী সেখান থেকে চলে যেতে গেলে পেছন থেকে শ্রাবণ বলে ওঠে, এই যে মিস শ্রাবন্তী, তুমি তো আমার রাজ্যের রানী, আমার রাজ্যে এসে তুমি চলে যাচ্ছ। কথাটা বলে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে ফিস করে শ্রাবন্তী বলে ওঠে, আস্ত একটা মস্তান। তাদের কথোপকথনের মাঝখানে শ্রাবণ এসে দাঁড়িয়ে পড়ে। শ্রাবণ বলে ওঠে, আমি জানি আমি একজন মাস্তান, কিন্তু তার আগে আমি একজন মানুষ। আমি জানি আমি তোমার থেকে কম সুন্দর, কিন্তু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ভালোবাসায় বিশ্বাসী নই, আমি সরাসরি তোমাকে বিয়ে করতে চাই। কাক যদি ময়ূর হতে চায় তাহলে কিন্তু ময়ূর হতে পারে না। কল্পনার জগতে সে শুধু ময়ূর হয়ে থাকে, বাস্তবে সে কিন্তু কাকই। তুমিও শুধু কল্পনার জগতে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো, কিন্তু বাস্তবে তখন কোনো দিনই এটা পূরণ হবে না। ও রিয়েলি? দেখা যাবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম, তুমি আমাকে পুরো বিশ্ববাসীর সামনে ভালোবাসার প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাইবে। কথাটা বলে শ্রাবণ সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার। খুলনা ব্যস্ত শহরটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ দায়ে ছেড়ে যেতে শুরু করেছে। মানুষজন নিজেদের কর্মস্থল থেকে বাড়ির পথে ফিরতে শুরু করেছে। হাইওয়ের রাস্তার উপর দেখা যাচ্ছে বেশ কিছু পাগলের আনাগোনা। রাত 12:35:54 বেশ কয়েকটা গাড়ি ফুল স্পিডে খুলনার হাইওয়ের রাস্তার উপর দিয়ে সাই করে চলে যাচ্ছে। দুপাশে গাছের সারি, এক পাশে কবরস্থান, অন্য পাশে একটা বিশাল সমুদ্রের মতো পুকুর, অন্য পাশে বাঁশের বাগান আর লিচু আম কাঁঠালের বাগান। পরিবেশটা বেশ ভয়ঙ্কর নিস্তব্ধ, কিন্তু আকাশটা বেশ জ্যোৎস্নাময়। খোলামেলা আলোয় আলোকিত চাঁদের সাথে হাজারো তারার মেলা বসেছে চারদিকে ফটফট, কিন্তু এই অন্ধকার রাস্তাটা যেন কালো আধারে ছেয়ে গেছে। দুপাশে পোকা, ওই পোকা গুনগান, মাঝে মধ্যে কবর গোরস্থান থেকে ভেসে আসা বিভিন্ন প্রজাপতির কিচিরমিচির আওয়াজ, খেকশিয়ালের হুক্কা হওয়া, যা ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশটা। অন্ধকার রাস্তায় গাড়ির আলোয় দেখা যাচ্ছে রাস্তার এপার থেকে ওপার দৌড়ে পার হচ্ছে ভয়ঙ্কর খেকশিয়াল। গাড়িগুলো ফুল স্পিডে চলতে থাকে। অন্ধকার কেটে যেন বারবার মেঘের জন্য গোলক ধাঁধার ভেতর গাড়িগুলো প্রবেশ করছে। ভয়ে তাদের কলিজাগুলো শুকিয়ে গেছে, যেন চোখের সামনে কবর থেকে উঠে আসা মৃত লাশগুলো রাস্তায় হাঁটাচলা করছে। বিশাল বড় গোরস্থান, রাস্তার দুপাশে ঝোপঝাড়ে জোনাকি পোকার জিরো বাল্বের বাতি জ্বালিয়ে তাতা থই থই নেচে মুগ্ধ করে চলেছে অন্ধকার পরিবেশটাকে। এমন সময় গাড়ির ভেতরে থাকা তারেক নামের ছেলেটা বলে ওঠে, হ্যালো, আরে মেয়র সাহেব, আপনি কি পাগল হয়েছেন? আপনি কোন রাস্তা দিয়ে আমাদের যেতে বলেছেন? এটা দেখে শুধু ভয়ঙ্কর নয়, মৃত্যুর জন্য একটা গোলক ধাঁধা। কথাটা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হেসে ওঠে, যার হাসিতে লেগে আছে শয়তানি মাখা এক মুখোশধারী রূপ, যার হাসিতে লেগে আছে বিষাক্তময় তীরে থেকেও বেদনাদায়ক মৃত্যুর যন্ত্রণা। ফোনের ওপাশে থাকা মেয়র ব্যক্তিটা বলে ওঠে,
তোকে যে রাস্তা দিয়ে পাঠিয়েছি সে রাস্তায় নিস্তব্ধ পুলিশ কেন সেনাবাহিনীও সেই রাস্তায় তল্লাশি করতে যাবে না, কারণ রাত 10টার পরে ওই রাস্তা দিয়ে মৃত লাশগুলো চলাফেরা করে। মেয়র সাহেবের মুখে এরকম কথা শুনে ড্রাইভার গাড়ি ব্রেক করে গাড়ির সামনে নিয়ে যাওয়ার আর সাহস পায় না। হঠাৎ গাড়ি ব্রেক করাতে তারেক বলে ওঠে, আরে বেটা সজীব, তুই গাড়ি বের করলি কেন? সজীব নামের ছেলেটা ভয়ে কথা বলতে পারে না, ঠোঁটগুলো ঠিকই নড়তে থাকে কিন্তু কথা বের হতে থাকে না। এটা দেখে তারেক আবার বলে ওঠে, আপনি ফোনে যা ভয়ঙ্করভাবে বলেছেন তার থেকেও ভয়ঙ্কর অবস্থা বর্তমানে আমাদের। তারেকের কথা শুনে মেয়র আবার অট্টহাসিতে মেতে ওঠে। মেয়রের দুপাশে দুইটা নগ্ন নারী, যাদের পরনে কিছুই নেই, ছোট্ট দুটো পোশাক পরিয়ে পাশে বসিয়ে রেখে তাদের সাথে লুতুপুতুতে মেতে উঠেছে মেয়র। মেয়র বলে ওঠে, এখন আমি পুঁতি করার সময় আজকে রোজ 2টা মাল নিয়ে এসেছে আমার জন্য, এদের নিয়ে এখন খেলার মাঠে খেলবো, তোরা মাল নিয়ে চলে আসিস গোডাউনে। কলটা কেটে দিয়ে অশ্লীলতায় মেতে ওঠে মেয়র। অন্যদিকে আবারও গাড়িগুলো যেতে শুরু করে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। শুনশান নীরবতার মাঝে মধ্যে গাছের পাতাগুলো নড়ে ওঠে, পরিবেশটা কাল বাজারে ছেড়ে গেছে। গাড়ির হালকা আলোয় রাস্তার ভয়ানক পরিবেশটা দেখতে পাওয়া যায়। বারবার কবরগুলো স্থান থেকে জানা মানুষের আর্তনাদ ভেসে আসে তাদের কানে। গাড়িগুলো ফুল স্পিডে রওনা দিয়েছে। হঠাৎ করে সজীব নামের ছেলেটা গাড়ি ব্রেক করাতে পরপর সমস্ত গাড়ি রাস্তার মাঝে আটকা পড়ে যায়। হঠাৎ করে বের করাতে তারেক নামের ছেলেটা বলে ওঠে, কিরে, কিভাবে হঠাৎ করে কেন? একটুর জন্য তো আমার জীবনটা বের হয়ে যেত। আরে ভাই, কিসব বলছিস? সামনে তাকিয়ে দেখ, একটা মানুষ বাইকের ওপর শুয়ে আছে। সজীবের কথায় সামনে তাকাতেই দেখতে পায় একটা ছেলে বাইকের উপর শুয়ে নিকোটিনের ধোঁয়াগুলো ছেড়ে দিয়ে অন্ধকার বাতাসের সাথে মিশিয়ে দিচ্ছে। ডান হাতে বন্দুক, বাঁ হাতে সিগারেট। এটা দেখে তারেক সহ সবাই অবাক হয়ে যায়। তারেক, এত রাতে এটা আবার কে? এই মধ্যরাতে এ আবার কোন ছেলে? ভাই, কোনো ভূত নয় তো? কারণ একা এই ভয়ঙ্কর পরিবেশে একটা মানুষ কি করে থাকতে? আরে চুপ বেটা, আর একটা কথা বললে তোর মুখে লাথি মারবো গিয়ে। দেখ কে এই ছেলে, বেশি বাড়াবাড়ি করলে গুলি করে খলি উড়িয়ে দিবি। তারেকের কথা মতো সজীব নামের ছেলেটা ট্রাকের ভেতর থেকে বের হয়ে এসে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। চোখে স্পষ্ট ভয়ের ছাপ, কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। এক হাতে বন্দুক, অন্য পাশে ভয়। সামনে ভয়ে এগিয়ে যেতে থাকে। অল্প একটু সামনে এগিয়ে যেতেই ছেলেটার শরীরে হাত রেখে কোনো কিছু বলতে যাবে, এমন সময় হুট করে বুলেটের শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। পরিবেশটা যেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। অন্ধকারে হঠাৎ করে এইরকম ঘটনা ঘটে যাওয়াতে সবার বুকে চিনচিন ব্যথা অনুভব করে। হঠাৎ আচমকা এমন ঘটে যাওয়াতে তারেক সহ সকলে চমকে যায়। সজীবের লাশটা ছিটকে গিয়ে ট্রাকের সামনে বাড়ি খেয়ে রাস্তার মাঝে পড়ে থাকে। হঠাৎ করে এমন ঘটে যাওয়াতে সবার বুকে ভয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। অজানা আগন্তুকটা বাইকের উপর থেকে উঠে পড়ে, বাইকের উপর বসে পড়ে, তারপর নিকোটিনের ধোঁয়াগুলো টানতে থাকে। হঠাৎ এমন ঘটে যাওয়ায় সবাই যে যার মতো গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে এসে সামনে দাঁড়ায়। সজীবের লাশটা চোখের সামনে পড়ে আছে। এটা দেখে তারেক নামের ছেলেটা বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা, তুই কে? তোর সাহস হয় কি করে তুই আমার ছেলেদের গায়ে হাত দিস? যে হাত দিয়েছিস সে হাত তোর কেটে ফেলবো। তারেক নামের ছেলেটার কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর বসে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিয়ে মুচকি হেসে বলে ওঠে, তুই তো আমাকে তখন মারবি যখন আমি তোকে মারার সুযোগ দিব, কিন্তু আফসোস তুই আমাকে মারার তো দূরের কথা, নিঃশ্বাস নেওয়ার পর সেই নিঃশ্বাসটা ফেলার সুযোগ পর্যন্ত পাবি না। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে তারেক সহ তার দলবল একে অপরের দিকে তাকিয়ে তারেক নামের ছেলেটা শান্ত কণ্ঠে বলে ওঠে, কে তুই? তোর পরিচয় কি? কি চাস তুই আমাদের কাছে? তেমন কিছু না, তোদের জীবন আর তোদের বসের নাম। কিন্তু আফসোস তুই সেটা কোনোদিনও জানতে পারবি না, কারণ তুই একাই, আর আমরা কতজন দেখেছিস? আমাদের প্রত্যেকের হাতে একটা করে বন্দুক, একটা বন্দুকে 6টা বুলেট থাকে, আর আমরা প্রায় 30 জন আছি। তাহলে হিসাব কর 30 × 6 সমান 180টা বুলেট তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেবে।
তারেক নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে অপর পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুকটা উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে আরো ভয়ঙ্কর পরিবেশটা যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে। আগন্তুকটা বলে ওঠে, তুই যে বন্দুকের ভয় আমাকে দেখাচ্ছিস, আমি ইশারা দিলে এই বন্দুকে থাকা বুলেটগুলো তোর দিকে আক্রমণ করবে। এটা তো সাধারণ একটা বন্দুক, যেখানে আমার নাম শুনে জঙ্গলে হিংস্র প্রাণী সিংহ পর্যন্ত তার অস্তিত্ব মিশিয়ে নেয় অজানা গন্তব্যে। এখানে তুই সামান্য একটা বুলেটের ভয়ে আমাকে দেখাচ্ছিস? হা হা হা। আগন্তুকটার কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা তারেক নামের ছেলেটার কলিজার পানি শুকিয়ে যায়। সে ভাবতে থাকে কে এই ছেলে। অবশেষে তারেক বলে ওঠে, কে তুই? তোর পরিচয় কি? কি চাস তুই আমাদের কাছে? কেন আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে আছিস তুই? আরে বেটা, এই শহরে এয়ার মাফিয়া কিং, যার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেয়, সেখানে তুই আমাকে চিনিস না? কথাটা শোনার সাথে সাথে হাঁটু কাঁপাকাঁপি শুরু করেছে তারেক সহ বাকি ছেলেপেলেগুলোর। কারণ এই নামটা যেই শুনেছে সেই হয় পরপারে, আর নয়তো হসপিটালে। কেউ বেঁচে ফিরেছে, নয়তো কেউ কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এতটাই হিংস্র আর ভয়াবহ এই ভয়ঙ্কর মানুষটা। তারেক এটা শোনার সাথে সাথেই বলে ওঠে, জীবনে অনেকবার তোর নাম শুনেছি, কিন্তু কোনোদিন দেখার ভাগ্য হয়নি। কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে তোর সাথে দেখা হয়ে গেল। যাই হোক, তোর খেলা আজকে এখানেই শেষ। তোকে মেরে পুরো শহর রাজত্ব করব আমি। ভাবতে পারিনি যে তুই একাই আসবি আমাদের সাথে মাঠে খেলতে। কথাটা শুনে আবারও হাসি দেয়, যে হাসিতে অনেক সুন্দর মায়াভরা এক ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে। আগন্তুকটার এরকম বিদঘুটে হাসি দিয়ে বলে ওঠে, খেলার মাঠে যদি দুই দলের মধ্যে সমান লড়াই না হয়, তাহলে খেলায় মজা আসে না। আমি যদি আমার দল নিয়ে আসতাম, তাহলে তোদের পিঁপড়া থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়ে পারতাম। কিন্তু আমি একা এসেছি যাতে তোরা আমার সাথে লড়তে পারিস। ওই সময় কম, কথা বেশি, তাই কথা বলার সময় নাই। দ্রুত কাজ কর। ডেড বডিটা ফেলে দিয়ে এর ওপর দিয়ে গাড়িগুলো চালিয়ে নিয়ে চল। গোডাউনে মেয়ের স্যার অপেক্ষা করছে। কথাটা বলার সাথে সাথে দু একটা ছেলে এগিয়ে যায় অস্ত্র হাতে। আগন্তুকটাকে মারার জন্য কয়েক পা সামনে এগিয়ে যেতেই হঠাৎ করে বন্দুকের বুলেটের শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। লাশগুলো গরম বুলেটের আঘাতে গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে পিচঢালা রাস্তার মাঝে পড়ে থাকে নিথর দেহগুলো। মাথায় ঠিক কপাল বরাবর গুলি করেছে। হঠাৎ আচমকা এমন কিছু ঘটে যাওয়ায় কয়েক হাত পিছিয়ে যায় তারেক সহ বাকি ছেলেপেলেগুলো। মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। এটা দেখে মুচকি একটা হাসি দেয় আগন্তুকটা। তারেক অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারছে না কে কোথা থেকে কিভাবে গুলি করলো। দেখে বোঝা যাচ্ছে স্নাইপার থেকে গুলি করেছে। তারেক বলে ওঠে, এই তুই এটা কি করলি? কথাটা শেষ করতে পারেনি তারেক নামের ছেলেটা। তার আগেই পরপর কথা থেকে যেন রকেটের গতিতে স্নাইপার থেকে বের হয়ে আসা বুলেটগুলো ক্ষতবিক্ষত করে দিতে থাকে তারেকের ছেলেপেলেদের। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ জায়গা ফাঁকা হয়ে যায়। এখন শুধুমাত্র তারেক একাই আছে, কেউ নেই তার সঙ্গে। তার প্রত্যেকটার সঙ্গী ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে রাস্তার মাঝে। তারেক নামের ছেলেটা কান্না মাখা কণ্ঠে বলে ওঠে, ভাই, আমি বুঝে গেছি তুই সাধারণ কেউ নয়। তুই চাইলে সমস্ত ট্র্যাক নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে আমার জীবনটা ভিক্ষা দাও। আমি চলে যেতে চাই, আমাকে মেরো না। আমি তো অন্যের হয়ে কাজ করি। তোর মৃত্যু আমার কাছে অনেক প্রয়োজন, কারণ তোর মৃত্যুটা আমাকে সফলতা এনে দিবে। কথাটা বলে চলে যায় আগন্তুকটা। পেছন থেকে প্রায় 30 থেকে 40 জন স্নাইপার হাতে ছেলেপেলে বের হয়ে এসে তারেক সহ সমস্ত গাড়িকে নিয়ে চলে যায় একটা গোডাউনে। সেখানে তারেককে বেঁধে রেখেছে একটা চেয়ারের সাথে। চারদিকে ফজরের আজান দিচ্ছে। পাখির কিচিরমিচির আর যানবাহনের চলাচলে মানুষের শান্তির ঘুম হারাম করে দিয়ে যে যার কর্মস্থলে আবার ছুটে যাচ্ছে। ভার্সিটির ভেতর ছাত্রছাত্রীগুলো প্রবেশ করেছে। কেউ কেউ আড্ডা দিচ্ছে। আজকে ভার্সিটিতে বেশ থমকে আছে। শ্রাবন্তী, ফারিয়া সহ তার বাকি বান্ধবীগুলো ভার্সিটির ভেতর প্রবেশ করছে। এমন সময় হঠাৎ করে কেউ পেছন থেকে শ্রাবন্তীর হাত টেনে ধরে। পেছন ঘুরে দেখতে পায় এই কলেজের ভিপি আরিয়ান। শ্রাবন্তী বলে ওঠে, কি আপনি? আর এইভাবে বেদবের মতো আমার হাত ধরে টানছেন কেন? শ্রাবন্তীর কথায় এই কলেজের ভিপি আরিয়ান মুস্কি হাসি দিয়ে বলে ওঠে, আর কি বলো সুন্দরী, তুমি এই বাস্তিটির সবচেয়ে সুন্দরী।
আর তুমি আমাকে চেনো না? তুমি এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো কি করে? আরিয়ানের কথা শুনে ভীষণ রেগে যায় শ্রাবন্তী। রেগে গিয়ে নিজের হাত হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে নিয়ে বলে ওঠে রাগী কণ্ঠে, কোন জঙ্গলের প্রাণী যে তোকে আমার মনে রাখতে হবে? আর তোর কথা মনে রেখে আমাকে কেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে? তুই জানিস আমি কে? শ্রাবন্তীর কথা শুনে আশেপাশে উপস্থিত থাকা ছেলেপেলেগুলো হেসে ওঠে। বেশ খানিকটা লজ্জায় পড়ে যায় আরিয়ান। মাথা নিচু করে হঠাৎ করে শ্রাবন্তীর থুতনি চেপে ধরে বলে ওঠে, তুই এই আরিয়ানের সাথে পাঙ্গা নিচ্ছিস? টিকে থাকতে পারবি তো? তুই এই ভার্সিটিতে জানিস না আমার সম্বন্ধে? তোকে দিনে দুপুরে খেয়ে ফেলবো। আমি ভেবেছিলাম তুই হয়তো মানুষ, কিন্তু তুই যে তোর পরিচয় দিয়েছিস এখন তাতে তোকে মনে হচ্ছে তুই একটা নরপশু। কারণ জঙ্গলে থাকা বাঘ, সিংহ আর অন্যান্য প্রাণীগুলো মানুষের জীবন তো খেতে পারে, তাদের মধ্যে তুই একজন, তাই তো আমাকে খাওয়ার কথা বলছিস। একথা শুনে আবারও ছাত্রছাত্রীগুলো হেসে ওঠে। অপমান সহ্য করতে পারেনি আরিয়ান নামের ছেলেটা। এত বড় অপমান! রাগী মাথায় পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয় শ্রাবন্তীর গালে। শ্রাবন্তীর থাপ্পড় খাওয়ার সাথে সাথে ভার্সিটির মাঠে পড়ে যায়। গালটা ভীষণ জ্বলছে, চোখ দিয়ে নোনা পানি বের হয়ে গেছে, হাতের 5টা আঙুলের ছাপ ফর্সা গালে বসে গেছে। এই দৃশ্যটা দেখে ক্যান্টিন থেকে কেউ একজন ফোন করে শ্রাবণ নামের ছেলেটিকে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন? দ্রুত ভার্সিটিতে চলে আসেন। এখানে আরিয়ান শ্রাবন্তীকে অপমান করেছে এবং গায়ে হাত তুলেছে। মিলি হচ্ছে শ্রাবন্তীর বান্ধবী। কথাটা শোনার সাথে সাথে অনাথ আশ্রম থেকে বের হয়ে গাড়ি নিয়ে ফুল স্পিডে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। শ্রাবণ শুধু মানুষের কল্যাণ নয়, তার নিজস্ব হাসপাতাল, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম সব আছে। তাই তো শহরে তাকে এক নামে সবাই চেনে। ভার্সিটিতে প্রবেশ করে শ্রাবণ। প্রবেশ করার সাথে সাথে চলন্ত বাইকটা এসে ধাক্কা দেয় আরিয়ানকে। আরিয়ান হঠাৎ করে কোনো কিছুর ধাক্কা খেয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে। আঘাত খাওয়ার কারণে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। কথা বলতে পারছে না। কোনো কথা ছাড়াই বেদমভাবে নিজের প্যান্টের বেল্ট খুলে পেটাতে থাকে। আরিয়ান নামের ছেলেটা শুধু চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসতে পারে না। তার দলের ছেলেপেলেগুলো দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু ভয়ে কাছে আসার সাহস পায় না, কেননা ভীষণ রেগে আছে শ্রাবণ। এলোপাথারে পেটাতে থাকে, এত পরিমাণ তাকে বেল্টের আঘাত করতে থাকে যে তার পরনে থাকা সাদা টি শার্টটা ছিঁড়ে শরীরটা ফেটে রক্তগুলো জমাট বেঁধে আছে। ভয়ে তাকে কেউ বাঁচাতে আসতে পারে না। হঠাৎ করে পেছন থেকে বেল্টটা টেনে ধরে কেউ একজন, বলে ওঠে, এই আপনি কি পাগল হয়ে গিয়েছেন? ওকে কি আপনি মেরে ফেলতে চান নাকি? ওকে মারার সাহস আমাকে কে দিয়েছে শুনি? চুপ, কোনো কথা হবে না। সাহস হয় কি করে তোর গায়ে হাত দেওয়ার? তুই জানিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোর জন্য আমি আমার জীবনটা দিতেও রাজি, আবার অন্যের জীবন নিতেও আমি 2বার ভাববো না। শ্রাবণের এরকম রাগী কণ্ঠ শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায় শ্রাবন্তী। শ্রাবন্তী ভয়ে আর কোনো কথা বলতে পারে না। শ্রাবণ ভীষণ রেগে আছে, যেন এই মুহূর্তে তার সামনে কোনো ব্যক্তিকে পেলে এই মুহূর্তে এসে কুপিয়ে হত্যা করে ফেলবে। কষ্ট করে নিজের রাগ কন্ট্রোল করে শ্রাবন্তীর কপালে চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ছেলেপেলেগুলো আরিয়ানকে তুলে হসপিটালে নিয়ে যায়। এটা দেখে ফারিয়া বলে ওঠে, দেখ, আমার মনে হয় না তুই কোনোদিন শ্রাবণের হাত থেকে বাঁচতে পারবি, কারণ শ্রাবণ ভাই তোকে মন থেকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ রে, আমি যেটা বলছি তুই শোন। তাই এতটা সত্যি মন থেকে ভালোবাসে, তুই মেনে নে, সুখে থাকবি। ভাইয়া কিন্তু খুব ভালো মানুষ। ফারিয়া আর বাকি মেয়েদের কথায় শ্রাবন্তীর কেমন যেন একটা অনুভূতি তৈরি হয়। সে প্রথম থেকে ভাবতে শুরু করে সেই কলেজের প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো। সে ধীরে ধীরে নিজের অজান্তেই জায়গা দিয়ে ফেলে শ্রাবণকে। অন্যদিকে সন্ধ্যা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আছে আরিয়ান সহ তার দলবল। এদিকে মেয়র ভীষণ রেগে আছে, কারণ তার গাড়ি ও তার দলবলকে শ্রাবণ আটকে রেখেছে। এটা খবর পেয়েছে মেয়র। অন্যদিকে সন্ধ্যা হয়েছে, এখনো শহরে মানুষের আনাগোনা ও হইচই যানবাহনের কোলাহল রয়েছে। মিটমিট করে চোখ খুলছে তারেক নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করে। চোখ খুলতেই কেউ একজন তার মুখে গরম পানি ছিটা দেয়। সাথে সাথে মুখটা যেন জ্বলে ওঠে। ওমাগো বলে চিৎকার দিয়ে ওঠে। কেউ যেন তার মুখের ভেতর একটা কাপড় ঢুকিয়ে দেয়। হঠাৎ করেই একটা বাতি জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ঘরটা আলোয় আলোকিত হয়ে ওঠে।
সামনে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছেলেপেলেকে দেখতে পায়, চোখ যায় তার সামনে বসে থাকা সে ভয়ঙ্কর মানুষটার দিকে, যার নাম এআর মাফিয়া কিং। তারেক নামের ছেলেটা কিছু বলে ওঠার আগেই হঠাৎ করে তার কানের ভেতর গরম তরল জাতীয় কিছু প্রবেশ করে, যেন মাথার মগজ সহ সব কিছু জ্বলে ঝলসে যেতে শুরু করেছে। পাগলের মতো লাফালাফি শুরু করে। সামনে বসে থাকা আগন্তুকটা শান্ত কণ্ঠে বলে ওঠে, সময় কম, কথা বেশি, তাই যা জিজ্ঞাসা করব তাই বলবি। এসবের পেছনে মাস্টার মাইন্ড কে সেটা আমি জানতে চাই। পাশে দাঁড়িয়ে থাকা হৃদয় নামের ছেলেটা এসে মুখের ভেতর থেকে কাপড়টা সরিয়ে নেয়। তারেক নামের ছেলেটা এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, ভাই এসব কিছু পিছনের শহরের মেয়র জড়িত আছে। মেয়রের সাথে আরও কয়েকজন আছে, তাদের আমি চিনি না, তবে আমি মেয়রের আন্ডারে কাজ করি। আমি শুধু এটুকু জানি। কথাটা শোনার সাথে সাথে তাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একটা ফাঁকা ইঞ্জেকশন সিরিজে হালকা বাতাস নিয়ে ছেলেটার শরীরে পুশ করে দেয়। সেই বাতাসটুকু শরীরে যাওয়ার সাথে সাথে ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার হাত পাগুলো খুলে দেওয়া হয়, সাদা রঙের ফ্লোরের উপরে পড়ে গিয়ে গলাকাটা গরুর মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে লাফালাফি শুরু করে। নিথর দেহটা এক পর্যায়ে শান্ত হয়ে জড়সড় হয়ে কোনো এক কোণে পড়ে থাকে। আগন্তুকটা বলে ওঠে, এর লাশটাকে ফেলে দিয়ে আসবে মেয়রের গোডাউনের সামনে। এই বলে আগন্তুকটা যখনই চেয়ার থেকে উঠতে যাবে তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, কাজটা তুই ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে। এর জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে। তুই আমার ছেলেপেলেদেরকে মেরেছিস, আমার মাল লুট করেছিস, তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, নিজের বিপদ ডেকে আনলি। তোর সাথে এমন কিছু খেলবো যা তুই ভাবতেও পারবি না। কথাটা বলে হাসতে হাসতে কলটা কেটে দেয় ফোনের ওপাশে থাকা মেয়র নামের লোকটা। রাত প্রায় শেষের দিকে ক্লান্ত শরীর নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছে আরিয়ান ও তার দলবল। যেতে যেতে আরিয়ান বলে ওঠে, ও আমার গায়ে হাত দিয়েছে, এতদিন অনেক সহ্য করেছি ওর অত্যাচার, এখন ওকে মরতে হবে। ও সাপের লেজে পা দিয়েছে, সুবল এবার ওকে খেতেই হবে। ওকে এত পরিমাণ বিষাক্ত বিষ দিয়ে মারবো যে বিষটা তার ভিতরে প্রবেশ করা মাত্রই কলিজাটা কালো হয়ে যাবে। কথাটা বলে আবারও সামনে পা বাড়ায়। এগিয়ে যেতে থাকে আরিয়ান ও তার দলবল। প্ল্যান করতে থাকে কি করে মেরে ফেলবে আরিয়ান শ্রাবণকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। মানুষজন আবার নিজ নিজ কর্মস্থানে পাগলের মতো ছড়ছে। দুনিয়ার লোভ লালসায় পড়ে আছে। দুনিয়াটা একটা মরীচিকা। একথা সবাই ভুলে গিয়ে নিজের স্বার্থের জন্য অন্যের গর্ত খুঁড়তে নিজেকে ব্যস্ত করে রেখেছে। ভার্সিটিতে সবাই প্রবেশ করেছে। শ্রাবন্তী ও তার বান্ধবীগুলো অপেক্ষা করছে কোনো এক মানুষের জন্য, কিন্তু আজকে তার দেখা মিলছে না এই ভার্সিটিতে। আরিয়ান এতগুলো মার খাওয়ার পরও ভার্সিটিতে এসেছে। অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেই মানুষটার দেখা মিলে না। সে আর কেউ না, শ্রাবণের জন্য অপেক্ষা করে। শ্রাবন্তী সে আজকে তার মনের কথাগুলো তাকে জানাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রাবণ আজকে ভার্সিটিতে আসেনি। তার ফোন নাম্বারও নেই যে তাকে কল করবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। নিস্তব্ধ রাস্তা। মিলি একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়েছিল। এই রাস্তাটা এমনিতেই শুনশান থাকে। ফোনে কথা বলছিল আর পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তাকে কালো রঙের একটা গাড়ির ভেতর তুলে ফেলে। ফোনটা সেখানেই পড়ে থাকে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হ্যালো হ্যালো করে চিৎকার করতে থাকে, কিন্তু মিলির কোনো আওয়াজ পায় না। এক পর্যায়ে ফোনটা কেটে চলে যায়। বেশ অন্ধকার রাস্তা, দুপাশে জঙ্গল, ঘরের ভেতর আরিয়ান সহ বেশ কয়েকজন ছেলে পেলে। মিলি তাদেরকে দেখার সাথে সাথে ভয়ে নিজের গলা শুকিয়ে ফেলেছে। আরিয়ান বলে ওঠে, তোর বান্ধবীকে পাইনি তো কি হয়েছে, তোকে এখন আপন করে নিব। দেখ তোকে কিভাবে সবাই মিলে ব্যবহার করি। কথাটা বলার সাথে সাথে শরীরে থাকা কাপড়গুলো একটানে ছিঁড়ে ফেলে। এরপর ঝাঁপিয়ে পড়ে। তার উপর একটা মাত্র মেয়ে, এতগুলো ছেলে। মেয়েটা পেরে ওঠে না। এক এক করে সবাই মিলি নামের মেয়েটাকে রাস্তার ক্ষুধার্ত কুত্তাদের মতো ভোগ করতে থাকে। মেয়েটার রক্তাক্ত নিথর দেহটা গাড়ির ভেতর পড়ে থাকে। অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে রক্ত বের হচ্ছে, বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। মেয়েটা এতজনের অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়।
আরিয়ান ও তার দলবল কী করবে বুঝতে পারে না। ভার্সিটির গেটের সামনে লাশটাকে ফেলে রেখে চলে যাবে। ধীরে ধীরে রাত শেষ হয়ে সকাল হয়। ভার্সিটির গেটের সামনে হাজারো মানুষের কোলাহল, ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণ ঘেরাও করা হয়েছে। সাংবাদিক এসে খবর প্রচার করতে থাকে মিলির লাশটাকে উলঙ্গ অবস্থায় ফেলে গেছে। পুলিশ এসে লাশটা উদ্ধার করে। ধর্ষণ ও খুনের বিচার চাই বলে সারা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীদের মিছিল রাজপথে নেমেছে। খবর পেয়ে খুলনা বিভাগের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয় শ্রাবণ। শ্রাবণ উপস্থিত হওয়ার সাথে সাথেই সবাই তাকে ঘিরে ফেলে। শ্রাবন্তী দৌড়ে গিয়ে শ্রাবণকে সকলের সামনে কয়েকটা থাপ্পড় মেরে বলে ওঠে, তোর বলে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। তোর পাওয়ারে বলে সবাই কাঁপে। তাহলে তোর শহরে আমার বান্ধবীকে কারো ধর্ষণ করলো, এখনও ধর্ষণকারী কি করে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াতে পারে? তুই একটা কাপুরুষ। তুই আমাকে বিয়ে করতে চাইছিলি না? শোন, তবে আমিও তোকে ভালোবাসি। তো এই মুহূর্ত থেকে আমি তোকে বলছি, তুই যদি আমার বান্ধবীর খুনিকে শাস্তি দিতে না পারিস তাহলে তুই আমাকে পাওয়ার কথা তোর স্বপ্নেও ভাবিস না। শ্রাবণ এই কথাটা শুনে মুচকি একটা হাসি দেয়। তারপর শ্রাবন্তীকে এক হাত দিয়ে সরিয়ে দিয়ে সাংবাদিকের ক্যামেরার সামনে এসে বলে ওঠে, মিস শ্রাবন্তী, আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি শ্রাবণ। আপনার বান্ধবীকে যারা ধর্ষণ করেছে তাদেরকে আমি ঠিক শাস্তি দিব, কিন্তু এটা ভেবে নয় যে আপনাকে এর বিনিময়ে পাবো। আপনাকে না পেলেও আমি এই দায়িত্বটা পালন করতাম, কারণ সে কারো মেয়ে, কারো বোন, আর সে আমার দেশের সম্পদ, যা আমারও বোন। কথাটা বলে একটু নিঃশ্বাস নেয়। তারপর একটা সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান দিয়ে আবার বলে ওঠে, আগামী 1 সপ্তাহের ভেতরে প্রকাশ্যে মানুষের সামনে থাকে আমি নিজ হাতে হত্যা করব। এইটুকু বলে চলে যায় শ্রাবণ। চারিদিকে খোঁজ খবর করছে, কারণ তারা জানে শ্রাবণ যা বলেছে তা করে দেখাবে। আইন সবার জন্য সমান, আইন কেউ হাতে তুলে নিতে পারবে না। শ্রাবণের হাতে আরিয়ান পড়ার আগেই যেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, এজন্য উপর মহল থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রাবণ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এদিকে ভয়ে আরিয়ান চুপসে গেছে, এদিকে মেয়র ভীষণ রেগে আছে। শ্রাবণ প্রমাণ খুঁজছে, অনেক ছেলে পেলে লাগিয়ে দিয়েছে। এক টেবিলে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে আর মাঝে মধ্যে নর্তকীদের ঠোঁটের ছোঁয়া নিয়ে নিজেকে মাতাল করে তুলছে। বসে আছে আরিয়ান ও শহরের মেয়র। মেয়র বলে ওঠে, আরিয়ান, অনেক হয়েছে। শ্রাবণের খেলায় এখন শ্রাবণকে শেষ করে দেওয়ার পালা। কিন্তু তাকে কিভাবে মারবো? তাকে মারার আগে হাজারো মানুষ শহীদ হতে রাজি আছে। তাকে বাঁচাতে গিয়ে তাদের নিজের বুক সামনে এগিয়ে দেয়। এতগুলো মানুষের বুক বেদ করে কোনো বন্দুকের বুলেট শ্রাবণের শরীরে প্রবেশ করতে পারবে না। শ্রাবণ আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সে আমাকে পেলেই হত্যা করবে। এতক্ষণে সে জেনে গেছে যে আমি মিনি নামের সেই মেয়েটাকে দর্শন করেছি। সে আমাকে মারার আগে আমি তাকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো উপায়। আমি খবর পেয়েছি শ্রাবন্তী নামের কোনো এক মেয়েকে সে নাকি খুব ভালোবাসে, আর ওই মেয়েটা নাকি আমাদের শহরে মন্ত্রী সাহেবের মেয়ে। মন্ত্রী সাহেব নিজের মেয়েকে বিয়ে দিতে রাজি আছে ওই মাফিয়ার সাথে। কেমন হয় যদি আমরা তারা ভালোবাসাটাকে পৃথিবী থেকে সরিয়ে দেই? তাহলে সে এমনিতেই ভেঙে পড়বে, অসহায় হয়ে যাবে। এই সুযোগে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমাদের অল্প সময় লাগবে। প্ল্যানটা সুন্দর আছে, কিন্তু তাকে মারবো কিভাবে? তুমি খোঁজ খবর নাও তোমার ছেলেপেলেদের মাধ্যমে সে কোথায় কোথায় যায়, কোন সময় যায়, সুযোগ পেলেই টিকিট ধরিয়ে দেব ওপরের। ওকে। কথাটা বলে চলে যায় আরিয়ান। অন্যদিকে শ্রাবণ মন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে নিজের গন্তব্যে রওনা দিয়েছিল। এতক্ষণ মন্ত্রীর বাড়িতে ছিল। মন্ত্রীর বাড়িতে কি কথোপকথন হলো চলুন তাহলে শুনে আসি। মন্ত্রী সাহেব শ্রাবণকে ডেকেছিল নিজের বাড়িতে শুধুমাত্র কিছু কথা বলবে বলে। মন্ত্রী সাহেব বলে ওঠে, তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ তোমার পেছনে অনেক শত্রু নেমে গেছে। বিপদ বলে আসে না, হঠাৎ হয়ে যেতে পারে, সাবধানে চলাফেরা করবে। তাদের কথোপকথনের মাঝখানে শ্রাবন্তী ছিল, শ্রাবন্তীর মা ছিল। এমন সময় শ্রাবন্তী বলে ওঠে, গুন্ডাদের পেছনে গুন্ডা লাগবে না, তোকে ভালো মানুষ লাগবে। মাস্তানিগিরি করে বেড়ালে তো একটা সময় মরতে তোকে হবে। এই কথাটা শুনে শ্রাবণ একটা মুচকি হাসি দেয়, কিন্তু কোনো কথা বলে না। শ্রাবন্তী আবার বলে ওঠে, এইভাবে হাসা লজ্জা করে না? বাবা, ওকে বলে দাও ও যেন আমার বান্ধবীর খুনিকে বের করে, না হলে ওকে কিন্তু আমি খুন করে ফেলবো।
এই কথা শুনে শ্রাবণ মুচকি হেসে একটা ফাইল সামনে এগিয়ে দিয়ে বলে ওঠে, হাহাহা, এই ফাইলে সমস্ত প্রমাণ আছে, শুধু একটা রিপোর্ট বাকি আছে, যে রিপোর্টটা কালকে হাসপাতাল থেকে আমি আনতে যাব। মিলির সাথে কে কে খারাপ কিছু করেছিল সব কিছুর রিপোর্ট এবং তথ্য আছে। সাথে আমি একটা সিসিটিভি সংগ্রহ করেছি। কে এই অপরাধের সাথে জড়িত সেটা আমি এখন বলবো না, সেদিন ভার্সিটিতে এটা শেষ দেখে ছাড়বো। কথাটা বলে চলে যায় শ্রাবণ নামের ছেলেটা। এটা দেখে মন্ত্রী সাহেব তার মেয়ের উদ্দেশ্যে বলে ওঠে, শ্রাবন্তী, তুই ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতি। ছেলেটা কিন্তু খারাপ না, ভালো। তার মতো ভালো ছেলে এই শহরে খুঁজে পাওয়া যাবে না। বাবা, ওকে যদি রাগিয়ে না দিতাম তাহলে ওই অপরাধীগুলোর শাস্তি তাড়াতাড়ি পেত না এই সমাজে। এই ছিল মন্ত্রীর বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। শ্রাবণ গাড়ি নিয়ে বাড়ি ফিরছে একাই। অন্ধকার রাস্তা। হঠাৎ করে মাঝ রাস্তায় চারিদিক দিয়ে ঘিরে ফেলে শ্রাবণকে বেশ কিছু কালো মুখোশধারী পোশাকওয়ালা ব্যক্তি। শ্রাবণ কিছু বলে ওঠার আগেই হঠাৎ করে কেউ একজন পেছন থেকে তার মাথায় বাড়ি মারে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে শ্রাবণ। রাত প্রায় 1টা বাজতে চলেছে। শ্রাবন্তী শ্রাবণকে ফোন করছে, কিন্তু কোনোভাবেই ফোন তুলছে না। এদিকে শ্রাবণকে খুঁজে পাচ্ছে না দেখে তার দলের ছেলেপেলেগুলো তাকে খোঁজার জন্য বের হয়েছে। এমন সময় শ্রাবন্তীর হৃদয় নামের ছেলেটাকে ফোন করে বলে ওঠে, হ্যালো হৃদয়, তুমি কি তোমার শ্রাবণ ভাইকে কোনো খবর পেয়েছো? যে আমাদের বাসা থেকে যাওয়ার পর তোমাকে ফোনও পাচ্ছি না। মনে রাখবে, ওর যেন কোনো ক্ষতি না হয় এবং প্রতি মুহূর্তে তার আপডেট আমাকে জানাতে থেকো। কথাটা বলে কলটা কেটে দেয়। মিটমিট করে চোখ খুলছে শ্রাবণ। চোখ খুলতে শ্রাবণ নিজের চোখের সামনে মেয়র সাহেবকে দেখতে পায়। মেয়রের ডান হাতে বন্দুক, বাম হাতে সিগারেটের ধোঁয়াগুলো টেনে নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দেয় শ্রাবণের মুখে। মেয়র বলে ওঠে, কিরে, তোকে বলেছিলাম না তোকে তিলে তিলে মারবো, তোকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেব যে তুই মৃত্যুর কথা সারা জীবন মনে রাখবি। মরার পরেও আমার দেওয়া মৃত্যুর যন্ত্রণা তোকে কুড়ে কুড়ে খাবে। এই কথাটা শুনে মুস্কি একটা হাসি দেয় শ্রাবণ নামের ছেলেটা শান্ত কণ্ঠে বলে ওঠে, তোরা ভীষণ বোকা। আমাকে এতক্ষণ বাঁচিয়ে রেখে তোরা আমার সাথে কথা বলে নিজেদের মৃত্যুটাকে ডেকে আনছিস। আমাকে যত বাঁচিয়ে রাখবি তত তোদের মৃত্যুর সময়টা এগিয়ে আসবে। এই কথাটা শুনে মেয়র এবার সিগারেটের অংশটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে কষে একটা থাপ্পড় মারে শ্রাবণের গালে। শ্রাবণ থাপ্পড় খেয়ে হিমশীতলের এক মায়াভরা মুচকি হাসি দেয়, যে হাসিতে দেশাত্মকময় কিছু নেশা লেগে আছে। মৃত্যু যেখানে স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। এখনও শান্ত কষ্টে কথা বলতে পারছে শ্রাবণ, এটা ভেবেই মেয়র অবাক হচ্ছে। মেয়র বলে ওঠে, মরার আগে সবাই শটপট করে, কিন্তু মৃত্যুর পর সব শটপটে ঠান্ডা হয়ে যায়। তো সময় চলে এসেছে, কথা বলার টাইম নেই, কারণ তোকে মারতে পারলে পুরো শহরে রাজত্ব করতে পারবো আমি। কথাটা বলে যখনই গুলি করতে যাবে তখনই হঠাৎ করে কয়েকটা বুলেটের শব্দে জায়গাটা গরম হয়ে ওঠে। ঠান্ডা পরিস্থিতিতে যেন মুহূর্তের মধ্যে এক গরম অগ্নিকা রূপ ধারণ করে। শ্রাবণ মুচকি হেসে বলে ওঠে, তোদের সময় শেষ, এখন আমার সময় এসে গেছে। কথাটা বলে মুচকি একটা হাসি দেয় মেয়র। পেছনে তাকাতেই চমকে যায়, কেননা রোমের ভেতরে এবং বাইরে উপস্থিত থাকা সকল ছেলেপেলে লাশ হয়ে নিথর দেহটা পড়ে আছে। এটা দেখে মেয়রের কলিজায় পানি নেই, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে। হঠাৎ করে শ্রাবণ চেয়ার সহ লাথি মারে মেয়রকে। মেয়র দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে ফ্লোরে পড়ে যায়। হৃদয়ে এসে তার হাত পা বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে হৃদয়ের কাছ থেকে ছুরিটা নিয়ে গলার উপরে চালিয়ে দেয়, শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। এরপর লাশগুলোকে গায়েব করে ফেলতে বলে চলে যায় শ্রাবণ। সময়টা পার হতে থাকে, শহরের পরিস্থিতি এখনও থমথমে। শ্রাবণ আর শ্রাবন্তী দুজনকে ভীষণ ভালোবেসে ফেলেছে, একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। দিনটা কোনোভাবে শেষ করে সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে বের হয়ে যাচ্ছে শ্রাবন্তী এবং শ্রাবণ। সন্ধ্যা হয়েছে, হঠাৎ করে বৃষ্টি, যার কারণে রাস্তা প্রায় ফাঁকা। মানুষজন আশ্রয় নিয়েছে রাস্তার দুপাশে। তারা ভিজতে ভিজতে গান গাইতে গাইতে বাড়ির পথে রওনা দেয়। হঠাৎ করেই একটা গাড়ি এসে ধাক্কা দেয়, সাথে সাথে পড়ে যায় এই রাস্তার মাঝে। হঠাৎ করে ধাক্কা দেওয়ার কারণে শ্রাবন্তী একটা গাছের সাথে বাড়ি খায়, আর শ্রাবণ রাস্তার মাঝে ভীষণভাবে আহত হয়ে উঠে দাঁড়াতে পারে না।
হঠাৎ করে গাড়ির ভেতর থেকে কিছু মানুষ বের হয়ে এসে বেধরমভাবে পেটাতে থাকে শ্রাবণকে। শ্রাবণ আহত শরীর নিয়ে তাদের সাথে মারপিট করতে থাকে। হঠাৎ করে একটা কণ্ঠস্বর শ্রাবণের কানে ভেসে আসে। শ্রাবণ আর শ্রাবন্তী, টাটা, বাই বাই। এই জন্মে একে অপরকে আর পাওয়া হলো না, পরের জন্মের জন্য একসাথে থাকো, এই দোয়াটাই করি। কথাটা বলার সাথে সাথে আরিয়ান নামের ছেলেটা শ্রাবন্তীর পেটের ভেতর ধারালো একটা ছুরি ঢুকিয়ে দেয়। বেশ কয়েকবার আঘাত করাতে শ্রাবন্তী মাটিতে লুটিয়ে পড়ে। পানির স্রোত আর রক্তের বন্যাতে যেন পানিটা লাল রক্তে ছেয়ে যায়। শ্রাবণ দৌড়ে আসতে গেলে আরিয়ান পরপর বেশ কয়েকটা গুলি করে ক্ষত বিক্ষত করে দেয় শ্রাবণের বুকের দুই পাঁজর। শ্রাবণকে থামিয়ে রাখতে পারে না। পাশেই একটা ছেলের হাত থেকে বন্দুক নিয়ে মৃত লাশ বানিয়ে দেয় আরিয়ানের দলের ছেলেগুলোকে। পাশে পড়ে থাকা ধারালো অস্ত্রটা হাতে নিয়ে এলো পাথারি ছেলেগুলোকে কোপাতে থাকে। যাকে যেভাবে থাকে সেভাবেই মেরে ফেলছে শ্রাবণ। আরিয়ান সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। শ্রাবণ নিজের রক্তাক্ত শরীর নিয়ে কোনো রকমে শ্রাবন্তীর শরীরের কাছে এসে তাকে জাপটে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। লাশগুলোকে নিয়ে পুলিশ চলে যায়। পুলিশ শ্রাবণকে গ্রেপ্তার করে, কিন্তু শ্রাবণকে কোনোভাবেই থামাতে পারছে না, আলাদা করতে পারছে না শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তীকে মৃত বলে ঘোষণা করে ফরেন্সিক ডক্টর। এটা শুনে শ্রাবণ আরও পাগল হয়ে যায়। তাকে কোনোভাবেই থামাতে পারে না। তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, হ্যান্ডকাফ পরানো হয়েছে। সব কিছু চিরে আবারও জড়িয়ে ধরে শ্রাবন্তীকে। মন্ত্রী সাহেব চলে এসেছে মুহূর্তের মধ্যে। সেখানে অসংখ্য নেতা কর্মী, মানুষজন, আইন প্রশাসন সকলে শ্রাবণের পাগলামি দেখে কান্নায় ভেঙে পড়েছে। শ্রাবণকে কোনোভাবেই থামাতে পারছে না। মন্ত্রী সাহেব পাথর হয়ে গেছে নিজের মেয়ের লাশটা দেখে। মন্ত্রী সাহেব কি করবে বুঝতে পারে না। শ্রাবণ পাগল হয়ে গেছে। প্রায় 15-20 জন শ্রাবণকে ধরে রাখছে, রশি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু কোনোভাবে শ্রাবণকে শ্রাবন্তীর কাছ থেকে আলাদা করতে পারে না। এমন সময় মন্ত্রী বলে ওঠে, ওর সাথে তোমরা জোর করে পারবে না। ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে উন্নত মানের চিকিৎসা দাও, ওর যেন কোনো কিছু না হয়। শ্রাবণকে ধরে রাখতে পারে না। হঠাৎ করে পরপর কয়েকটা ইঞ্জেকশনের সিরিঞ্জ তার শরীরে গাঁথা হয়। শরীরটা নিস্তেজ হয়ে আসতে শুরু করে, এরপর জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শ্রাবন্তীর লাশটা যখন নিয়ে যাচ্ছিল তখন তার শ্বাস প্রশ্বাস শুনতে পাওয়া যায়। সেই গাড়িতে ডাক্তার ছিল। ডাক্তার বলে ওঠে, ও মাই গড, এই তো বেঁচে আছে। কি বলেন ডাক্তার সাহেব? ড্রাইভার, দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দাও। আজকে আমি আমার মেয়েকে সিঙ্গাপুর নিয়ে যাব উন্নত মানের চিকিৎসার জন্য। এরপর সে আর এক মুহূর্ত দেরি করেনি। এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। শ্রাবন্তীকে এদিকে হাসপাতালের বেডে শুয়ে আছে শ্রাবণ। তাকে উন্নত মানের চিকিৎসা দিচ্ছে সারা বাংলাদেশের নিউজ চ্যানেল এবং ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন বিদেশের সাংবাদিকের পত্রিকায় শুধু একটাই খবর দেখাচ্ছে। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে। শুধু টেলিভিশনে এই একটাই খবর দেখাচ্ছে, সিঙ্গাপুরে দ্রুত চিকিৎসা শুরু হয় শ্রাবন্তীর। এদিকে শ্রাবণকে উন্নত মানের চিকিৎসা দিতে থাকে হাসপাতালে। চারিদিক ঘিরে রাখা হয়েছে অসংখ্য সেনাবাহিনী এবং প্রশাসন বাহিনী। দেশে চলছে চিরুনি তল্লাশি, খুঁজে বেড়াচ্ছে আরিয়ানকে। পুরো দেশ জুড়ে মানুষের কান্নার রোল। গরিব দুঃখী অসহায় মানুষগুলো হাসপাতালের বাইরে ভিড় জমিয়ে আছে। বিভিন্ন জায়গায় তারা দোয়া করছে। দেখার জন্য উৎসুক জনতা হাসপাতালের বাইরে ভিড় করেছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব কোনোভাবেই সামলাতে পারছে না এই জনতাকে। প্রায় 7 ঘন্টা পর অপারেশন সাকসেস হয়। অপারেশন রুম থেকে বেডে শেয়ার করা হয়েছে শ্রাবণকে। শ্রাবণ এখনও ঘুমিয়ে আছে। শ্রাবণের দলের ছেলেপেলেগুলো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আরিয়ান ও তার দলকে। লুকিয়ে আছে বিভিন্ন এয়ারপোর্টে, জানিয়ে দিয়েছে যেন আরিয়ান দেশ থেকে পালাতে না পারে। অন্যদিকে অপারেশন সাকসেস হয়। শ্রাবন্তী সে মিট করে চোখ খুলে কথা বলতে পারে। রাত প্রায় 12টা। মিট করে চোখ খুলছে শ্রাবণ। জ্ঞান ফিরে আসতেই শ্রাবণ পাগলামি শুরু করে দেয়। তাকে কোনোভাবেই থামাতে পারে না। তার একটা কথা, সে শ্রাবন্তীর কাছে যেতে চায়। তাকে ছাড়া সে বাঁচবে না। এখনও পুরোপুরি সুস্থ হয়নি শ্রাবণ। হাসপাতালের অনেক জিনিসপত্র ভাঙচুর করেছে। তাকে বেঁধে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপরও তাকে বেডে রাখতে পারেনি।
অবশেষে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখত। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। শ্রাবণকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, কারণ তার ঘুম ভেঙে গেলেই সে পাগলামি শুরু করে। সেনাবাহিনীর প্রধান ফোন করে মন্ত্রী সাহেবকে আর বলে ওঠে, স্যার আমরা কি করব, ওনাকে এইভাবে থামাতে পারছি না। শ্রাবন্তীর সুস্থ হতে আরো অনেক সময় লাগবে। ওকে এমন কোনো জেলখানার ভেতরে আটকে রাখো যেখান থেকে ও সহজে বের হতে পারবে না। আর আমার মেয়ে সুস্থ হলে আমি দ্রুত ওকে নিয়ে আসব। শ্রাবণকে একটা বন্ধ রুমের ভেতর বন্দি করে রাখে যাতে সে বের হতে না পারে, কিন্তু কোনোভাবে শ্রাবণকে আটকে রাখতে পারত না। অনেক পরিশ্রম করতে হতো শ্রাবণকে আটকে রাখার জন্য। প্রশাসন বাহিনীকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। শ্রাবণ এখন অনেক সুস্থ, তার দাড়ি গোঁফ চুল সব পাগলের মতো হয়ে গেছে। অন্যদিকে আজকে 10টার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে রওনা দেবে বাংলাদেশ এয়ারপোর্টের উদ্দেশ্যে শ্রাবন্তী ও তার বাবা, তার পুরো ফ্যামিলি। কনস্টেবল সাহেব খাবার নিয়ে শ্রাবণের রুমে প্রবেশ করে। আচমকা কনস্টেবল সাহেব কোনো কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ কনস্টেবলকে ভেতরে টেনে নেয় আর সেখান থেকে বের হয়ে ভেতরে তালা মেরে দেয় কনস্টেবলকে। সেখানে বেঁধে রাখে, কথা বলতে পারে না। আচমকা ঘটে যাওয়াতে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ সেই জেলখানা থেকে বের হয়ে যায়। বাইরে বের হওয়ার সাথে সাথে হক লাইন থেকে হৃদয়ের সাথে যোগাযোগ করে। শ্রাবণ বলে ওঠে, হৃদয়, সব কিছু নিয়ে তুই হাইওয়ে রাস্তার এখানে চলে আয়। আজকে এই আরিয়ান কুত্তার বাচ্চার শেষ দিন। কথাটা বলার সাথে সাথে সেখানে উপস্থিত হয় আরিয়ান সহ প্রায় 500 ছেলেপেলে। এদিকে থানার ভেতর হইচই পড়ে যায়, সবাই শ্রাবণকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওদিকে খবর পাঠানো হয়েছে মন্ত্রীর কাছে। মন্ত্রী দ্রুত সবাইকে খোঁজার জন্য নির্দেশ দেয়। শ্রাবণ ফুল স্পিডে একটা জঙ্গলের ভেতর দিয়ে বাংলো বাড়ির ভেতরে প্রবেশ করে। কোনো কথা ছাড়াই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। হ্যাঁ, এখানে লুকিয়ে আছে আরিয়ান ও তার ছেলে দলবল। মুহূর্তের মধ্যেই মেশিন গান দিয়ে সকলের বুক ঝাঁঝরা করে দেয় শ্রাবণ। আরিয়ান শ্রাবণের হাত থেকে বাঁচার জন্য বাংলো বাড়ি থেকে বের হয়ে রওনা দেয় কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আকাশে বজ্রপাত আর কালো মেঘে ছেয়ে যায়। বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। বৃষ্টিতে সবাই ভিজতে শুরু করে। আরিয়ান যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার উল্টো রাস্তা দিয়ে শ্রাবণ তার সামনে গিয়ে গাড়ি ব্রেক করে পেছনে শ্রাবণের লোকজন আরিয়ানকে ঘিরে ধরে। এরপর প্রকাশ্যে মানুষের সামনে রাস্তার পাশেই শুরু হয়ে যায় রক্তের খেলা। শ্রাবণকে কোনোভাবে থামাতে পারে না। পাগলের মতো সে সবার রক্ত নিয়ে খেলতে শুরু করে। এই ছিল অতীত। শ্রাবণ জ্ঞান হারিয়ে ফেলার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো রাস্তা প্রশাসন পরিষ্কার করে ফেলে। পুরো হাসপাতাল সিকিউরিটি দিয়ে ঘিরে রেখেছে। শরীর ক্লান্ত আর দুর্বল থাকার কারণে শরীরের কোনো শক্তি পাচ্ছে না শ্রাবণ। মিটমিট করে চোখ খুলছে শ্রাবণ। চোখ খুলেই নিজের পাশে শ্রাবন্তীকে দেখতে না পেয়ে আবার পাগলামো শুরু করে। হঠাৎ করে শ্রাবন্তী তার কপালে চুমু খাওয়ার সাথে সাথে শ্রাবণ শান্ত হয়ে যায়। শ্রাবণ শ্রাবন্তীকে জাপটে ধরে আর বলে ওঠে, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। তোমার শরীর অনেক দুর্বল, পাগলামি করো না, চুপচাপ থাকো প্লিজ। রাত হয়ে গেছে, তাই শ্রাবন্তী সবাইকে চলে যেতে বলে কাল সকালে আবার যেন তারা আসে। শ্রাবন্তীর কথা মতো সবাই চলে যায়। রাতে খাবার নিয়ে আসা হয়েছে। শ্রাবন্তী নিজের হাতে শ্রাবণকে খাইয়ে দিতে থাকে। শ্রাবণ তৃপ্তি সহকারে তার ভালোবাসার মানুষটার হাত থেকে খেতে থাকে। একে অপরকে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে শ্রাবন্তী শ্রাবণের পাশে ঘুমিয়ে পড়ে। শ্রাবণ শ্রাবন্তীকে নিজের বুকের পাশে আগলে নিয়ে মধুর রাত কাটাতে থাকে। দ্রুত যত্ন ও ভালোবাসার কারণে অল্প সময়ে সুস্থ হয়ে যায়। ধুমধাম করে বিয়ে শুরু হয়েছে। দেশে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বিয়ে শেষ হয়ে যায়। ধুমধাম আয়োজনের মাধ্যমে দেশে এই ইতিহাস তৈরি করেছে শ্রাবণ ও শ্রাবন্তীর বিয়ে। বাসর ঘরে বসে আছে শ্রাবণ। ভেতরে প্রবেশ করতে সালাম করে শ্রাবন্তী। শ্রাবণ বলে ওঠে, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। শ্রাবন্তী কোনো কথা বলে না, লজ্জায় পড়ে যায়। এরপর শ্রাবন্তী আর কোনো কথা না বলে শ্রাবণ শ্রাবন্তীকে খাটের উপরে শুইয়ে দেয়। তার শরীরে থাকা ভালো ও দামি পোশাকগুলো খুলতে শুরু করে। ধীরে ধীরে নিজের ঠোঁটের ছোঁয়া দিয়ে শ্রাবন্তীর সারা শরীর রাঙিয়ে দিতে থাকে। শ্রাবন্তীও শ্রাবণের সাথে রেসপন্স করতে থাকে। দুজন দুজনকে গভীরভাবে জড়িয়ে নিয়ে অসমাপ্ত ভালোবাসার পূর্ণতায় মেতে ওঠে।
শুরু হয়ে যায় তাদের ভালোবাসার নতুন এক অধ্যায়। দুজন দুজনকে গভীরভাবে নিজেদের সাথে মিশিয়ে নিতে থাকে। নতুন জীবনে নতুন এক গল্পের অধ্যায় শুরু করতে তারা আপনাদের কাছে দোয়া চেয়ে তাদের গল্পের ইতিহাস এখানে শেষ করে বিদায় নিচ্ছে। পরবর্তী গল্প ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেয়া হবে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।